ভাগে ভাগ করতে হলে যান্ত্রিক পরিপাকের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। এরপরে বিভিন্ন এনজাইমের মাধ্যমে আমাদের যে কোনো খাবারকে এই 3টা ভাগে ভাগ করতে হবে। যাই খাই না কেন, যদি কার্বোহাইড্রেট খাই, ধরো চাল খাইলাম, ভাত খাইলাম, তাহলে সেটা গ্লুকোজে পরিণত হবে। যদি আমরা ডাল খাইলাম অথবা মাংস খাইলাম, তাহলে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে হবে। যদি লিপিড খাই, তাহলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করতে হবে। কি করবে? ওই অংশটুকুতে এনজাইম করবে। ঠিক আছে? সংজ্ঞাটা কেন লাগবে আমি বলে ফেলতেছি, দেখো। কিন্তু এই এনজাইম যদি সব সময় আমার শরীরে ক্ষরণ হয়, তাহলে দেখো আমার এই পাকস্থলী কিন্তু নিজেই একটা প্রোটিন। এই পাকস্থলী কিন্তু নিজেই একটা প্রোটিন, তাই না? কিভাবে নিজে একটা প্রোটিন ভাইয়া? কেন আমরা গরু ছাগলের পাকস্থলী খাই না? ওই যেটাকে আমরা বলি ভুঁড়ি, ঠিক আছে? আমরা পরোটা দিয়ে অনেক সময় হোটেলে পছন্দ করি খাইতে, অথবা ঈদের সময় অথবা অন্যান্য সময় অন্যান্য ধর্মের কেউ খাসির গুলো খায় দেখবা, ঠিক আছে? হোটেলে খুব সুন্দর টেস্ট লাগে, একটু পুরো পুরো ভাব থাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি ভুঁড়ি, ঠিক আছে? এটাকে আমরা বলি ভুঁড়ি। ভুঁড়ি রান্না করে কিন্তু খাই, খুব ভালো লাগে, সবাদের খেতে ভালো লাগে। তাহলে এটা কিন্তু নিজেই হজম হয়ে যেত। তখন তোমার তুমি ডাক্তারের কাছে যাইতা যে ডাক্তার সাহেব আমার পেট ব্যথা করতেছে, ডাক্তার যা দেখলো তোমার নিজের পাকস্থলী তুমি নিজেই খেয়ে ফেলছো, ঠিক আছে? নিজের ভিতরে খেয়ে ফেলছো। এটা কি পসিবল? না। কেন পসিবল না? কারণ আমাদের আমাদের এই যে এনজাইম ক্ষরণ হবে কি হবে না, এইটা ডিপেন্ড করে এই হরমোনের প্রভাবে। তা আজকে আমরা হরমোনটা পড়বো না, আমরা হরমোনটা পড়বো আগামী দিন। সো হরমোনের প্রভাবে। তাহলে সংজ্ঞাটা এভাবে ডিরেক্ট আসবে না। সংজ্ঞাটা আসবে কি, যে আমাদের এই যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এ মানে অ্যামাইনো অ্যাসিড, এফ মানে ফ্যাটি অ্যাসিড, জি মানে গ্লিসারল। আমি তোমাদের প্রথমে বলছি, তোমরা যদি লেকচার মনোযোগ না দাও, তাহলে কিন্তু সব মিস করে দেবা। কারণ পরবর্তীতে খালি কোশ্চেন করে করে সব জায়গাতে লস খাবা, এখানেও বুঝবা না, ওখানেও বুঝবা না। আর কিউএনএ তে কোশ্চেন করে কে একবার কখনো বড়লোক হতে পারে নাই, ঠিক আছে? একটা কথা আছে না, যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় নাই, আর কিউএনএ তে কোশ্চেন করে কেউ কখনো বড়লোক হতে পারবে না, গ্যারেন্টি, ঠিক আছে? কিউএনএ খুব একটা ভালো জিনিস না, এই জন্য আমি বলতেছি যাও না। তাহলে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে, কিন্তু কি বলছে, হরমোনের দ্বারা না। হরমোন কিন্তু খাদ্য পরিপাক করে না, হরমোন খাদ্য পরিপাক করতে সহায়তা করে কাকে? এনজাইম রিলিজ করে, ঠিক আছে? এই এনজাইমটাই আমাদের বিভিন্ন খাদ্যকে সরল, তরল, দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত করে। মানে এই যে দেহকোষে প্রবেশ করার জন্য এই যে 3টা 4টা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই 4টা উপাদানে ভাগ করতেছে। এটাকে বলা হচ্ছে দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণু। এই প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তাহলে আমাদের এখন বলো তো, পরিপাক কয় ধরনের? চ্যাট বক্সে আনসার করো, ঠিক আছে? মারিয়া তানজিম বলছো ধীরে। ভাইয়া ধীরে বলবো, কিন্তু ধীরে বললে তাহলে তোমার আধা ঘন্টা এক্সট্রা লাগবে আরো। ওকে, সবাই পারতেছো, থ্যাংক ইউ। ওকে ওকে, 2 ধরনের। তাহলে তোমরা কোশ্চেন এখানে মুখস্থ করে দিচ্ছি, যা যা করাচ্ছি তাই পরীক্ষা আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে দেখো, যান্ত্রিক পরিপাক কোথায় ঘটে? আমরা জানি চিবানো, দাঁতে ঘটে, গলায় ঘটে। পেশল সঞ্চালন মানেই পেরিস্টেলসিস। পেরিস্টেলসিস পেশল সঞ্চালন মানে পেরিস্টেলসিস। পেশল সঞ্চালন মানে পেরিস্টেলসিস। পেশল সঞ্চালন মানে পেরিস্টেলসিস, ঠিক আছে? পেশল সঞ্চালন মানে পেরিস্টেলসিস। তাহলে বিভিন্ন গাঠনিক ভাঙ্গন ক্ষুদ্র কণায় পরিণত হতে পারে। দেখো, ক্ষুদ্র কণায় পরিণত হতে পারে। রাসায়নিক পরিপাক কি, এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব, অনেকক্ষণ ধরে আলোচনা করবো এটা। সো এটা এখানে আর কিছু পড়া দরকার নাই। তাহলে দেখো, আমাদের এখন যেটা পড়তে হবে, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসে, এই জন্য তোমাদের বইয়েরই একটা চিত্র দিয়ে দিছি। একটা কোশ্চেন পরীক্ষায় আসবেই, এই জন্য একটা চিত্র তোমাদের এখানে দিয়ে ফেলছি, ঠিক আছে? একটা পরীক্ষায় তোমাদের দিয়ে ফেলছি কি, এই যে পৌষ্টিকতন্ত্র 2 ভাগে বিভক্ত। একটা এই যে মুখ, এই মুখ থেকে খাবারটা একেবারে গলা দিয়ে, পাকস্থলী দিয়ে, নাড়িভুঁড়ির মাধ্যমে একেবারেই ঘোরার মাধ্যমে আমাদের শোষণ হওয়ার পরে একেবারে গু হয়ে পায়খানার রাস্তা দিয়ে বাইরে বের হয়ে যায়। যেই রাস্তাটুকু অতিক্রম করলো তাকে বলা হচ্ছে পরিপাক নালী। যে রাস্তাটুকু দিয়ে অতিক্রম করলো তাকে বলা হচ্ছে পরিপাক নালী। নালীটা কিন্তু খুব একটা ছোট না, 8 থেকে 10 মিটার লম্বা। 8 থেকে 10 মিটার লম্বা। 8 থেকে 10 মিটার লম্বা। 8 থেকে 10 মিটার লম্বা, এটা মাথায় থাকবে, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? 8 থেকে 10 মিটার মানে বুঝো, তোমরা যে ক্লাসটায় বা যে রুমটায় বসে কথা ক্লাস করতেছো এখন তোমাদের বাসার, যদি এইটা তোমাদের একটা রুম হয়, এর একটা তোমাদের রুম হয়, ঠিক আছে? তারপরে এটা আর একটা রুম তোমাদের, এটা আর একটা রুম, ঠিক আছে? তারপরে এটা তোমার রুম, এটা তোমার রুম, আর এটা তোমাদের বাবা মার রুম। এর পাশেও তোমাদের একটা ছোট বোনের বা ছোট ভাইয়ের রুম, ঠিক আছে? ছোট রুম। এই 3টা বা 2টা রুম যদি লম্বা ভাবে আমরা টান দেই দাগ,
তাহলে এই দাগটা হচ্ছে আমাদের 8 থেকে 10 মিটার হইতে পারে, ঠিক আছে? যার যার বাড়ি কম বা ছোট বড় হইতে পারে, সেই হিসেবে 8 থেকে 10 মিটার হবে। ঠিক তেমনি কেউ লম্বা হলে তার 8 মিটার এই দৈর্ঘ্যটা হবে, আর কেউ যদি একটু খাটো হয় তাহলে এই দৈর্ঘ্যটা একটু তার কম হতে পারে, সেটা হচ্ছে আমাদের 8 থেকে 10 মিটার হতে পারে। যেমন আমাদের বাংলাদেশের মানুষ একটু খাটো, ঠিক আছে? আমার হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে? 5 ফিট 10 ইঞ্চি। কিন্তু ইউরোপ আমেরিকাতে এটা হচ্ছে খাটো, আবার এটা হচ্ছে বাংলাদেশের মানুষ লম্বা হচ্ছে এটা, কিন্তু ইউরোপ আমেরিকাতে এটা হচ্ছে আবার খাটো। ওইখানে মানুষজন 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 5 ইঞ্চি, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? অনেক কিছু আরো বেশি লম্বা হইতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কে কত মোটা, আদার ডাজেন্ট ম্যাটার, লম্বা তো লম্বা দিকে ডিপেন্ড করবে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের 8 থেকে 10 মিটার লম্বা। এখন যে জায়গায় কোশ্চিন আসবে, আমাদের যে গলা, আমাদের যে এই গলাটা আছে, এই গলা থেকে কোশ্চিন আসবে, এই গলা থেকে কোশ্চিন আসবে। প্রথমেই তোমাদের কথা, আমরা যারা যারা পড়ো নাই তারা তো এক কথা, আর যারা পড়ছো তাদের একটা ঝামেলা হয়। কি ঝামেলা হয় ভাইয়া? গলবিল কি জিনিস? 1 নম্বর কথা হচ্ছে যে আমাদের এই মুখে খাওয়া যাওয়ার পরে এই যে পাকস্থলী পর্যন্ত যাওয়ার জন্য একটা নালী থাকে, ঠিক আছে? এই নালীটা গলা বরাবর যেটুকু থাকে, তাকে বলা হচ্ছে গলবিল, কতটুক দৈর্ঘ্য গলার? এটা হচ্ছে 12.5 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার। ভাইয়া আমার তো রেসপিরেটরি সিস্টেম বা লাংস যেখানে, ওখানে 12 সেন্টিমিটার দেওয়া আছে, আনসার কোনটা দেবো? আনসার এটা দিবা, কারণ কোশ্চিনটা হয় হচ্ছে এইখানে। দেখো আমরা এই বইটা কতদিন থেকে পড়তেছি জানো? আমরা তো 2 বছর এমবিবিএস পড়েছি, সরি ইন্টারমিডিয়েট পড়েছি। তারপর হচ্ছে আমি এখন ডাক্তার হয়ে গেছি, তার মানে বুঝো আমার ডাক্তার হওয়া হলে তো 6-7 বছর হয়ে গেল। তাহলে 8-9 বছর থেকে তোমাদের এই বইটা পড়তেছি, এবং তোমাদের কোথায় কোশ্চিন হয় না হয় এটা আমরা খুব ভালোভাবে জানি, কোন কোশ্চিনটা কোথায় হয় এটা আমরা খুব ভালোভাবে জানি, ঠিক আছে? এই জন্য কিন্তু রেটিনা থেকে সবাই চান্স পায়, কারণ কোশ্চিনের প্যাটার্ন গুলো দেখবা রেটিনার মতো কোনো কোথাও হয় না। কারণ আমরা যা দিব, যে কোশ্চিনগুলো তোমার পরীক্ষা দিবা, পরীক্ষার হলে যাই দেখবা এগুলোই আসতেছে। ভাই পড়ার গতি কমালে ভালো হয়, এটা বলতেছে এনামুল হাসান। আমি বাদ বাকি সবার কাছে জানতে চাই যে আমি যেভাবে পড়াচ্ছি তোমরা কি বুঝতে পারতেছো কিনা? ওয়াই বলো। আরো স্লো বলতে পারবো আমি স্লো বলে সমস্যা নাই, কিন্তু 1.5 ঘন্টা তো এমনিও হয় না, তখন লাগবে হচ্ছে মোটামুটি ভাবে মানে 1-2 আওয়ার লেগে যাবে। এখন দেখো তোমরা হচ্ছে পারবা কিনা, সবাই বুঝতেছো তার মানে আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পিড ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, সব বুঝতেছে। ওকে, তাহলে দেখো এই 12.5 সেন্টিমিটারটা পরীক্ষা আসবে। এবার অন্য নালী, এই যে গলার পর থেকে আমাদের বুকের পেছনে যে নালীটা আছে, একবারে পাকস্থলী কিন্তু পেটে আছে, পাকস্থলী কোথায় আছে তোমাকে দেখাই দেবো, চিন্তার কোনো কারণ নাই, জাস্ট নো টেনশন, কিপ কাম অ্যান্ড লিসেন টু মি। এই যে একবারে গলার নিচ থেকে পাকস্থলী পর্যন্ত আমাদের বুকের পেছনে যে নালীটা, সেটা হচ্ছে আমাদের অন্ন নালী। সমস্যা হচ্ছে কোশ্চিনটা পারে না অনেকেই, কারণ এই জায়গা থেকে কোশ্চিনটা ইংলিশে আসে, এই অন্ন নালীর ইংলিশ জানতে হবে তোমাদের। এটা হচ্ছে ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস এটা হচ্ছে ইসোফ্যাগাস। যেটাই অন্ন নালী সেটা হচ্ছে আমাদের ইসোফ্যাগাস। হ্যাঁ, বানান দুই রকমই হয়, সো বানান নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে আমাদের ইসোফ্যাগাস। পাকস্থলী, পাকস্থলী নিয়ে আমরা ডিটেলস পড়বো, এমন ভাবে পড়বো যে আর সারা জীবন পাকস্থলী পড়া লাগবে না, সো এটা নিয়ে বেশি মাথা করার দরকার নাই। শুধু দৈর্ঘ্যটা যেহেতু এখান থেকে দেয় আমি বলে ফেললাম। কেমন বই দেখো, তোমাদের বইয়ে এই যে চ্যাপ্টারটা, এই চিত্রে দেওয়া আছে হচ্ছে 30.5 সেন্টিমিটার দৈর্ঘ্য লম্বা, ঠিক আছে? এই যে লম্বা পাকস্থলীটা লম্বা হচ্ছে 30.5 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 15 দশমিক, মানে তার অর্ধেক, 15.2 সেন্টিমিটার। কিন্তু এই বইয়ের যখন আমার রিটেন অংশ, সেখানে দেওয়া আছে হচ্ছে 30 আর 15। তাহলে আনসার কি হবে? কোশ্চিন আসবে এইখান থেকে ভাইয়া, তাহলে আনসার কি হবে? আনসার এখান থেকে হবে, সোজা কথা। কোশ্চিন হবে এখান থেকে, আনসার হবে এখান থেকে। তাহলে পাকস্থলী আমরা পড়বো, ডিটেলস পড়বো। হ্যাঁ, ডিওডেনাম এটাও আমরা ডিটেলস পড়বো। এই যে একজন পাইছি, রাজীব মিয়া, এপিগ্লটিস কি তোমার এখন জানার দরকার আছে? এপিগ্লটিস কি আমি পড়ানো শেষ হয়ে গেছে যে তোমার আজকে লেকচার কি শেষ? দেখো রাজীব, তোমার নামটা বলার কারণ কি, তোমাকে লজ্জা দেয়া না। তোমাদেরকে আমি একটা কথা বলছি, যে তোমরা যদি মনে করো যে তোমরা ছটফট করতেছো তো অনেক, আমিও তোমার চেয়ে বেশি ছটফট করতে পারবো। তোমাদেরকে সবগুলো পড়া কি একসাথে পড়াই দিব? আমি এখনো সামনের দিকে আগাই নাই। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা ডাইভারশনে যাবা না। যখনই তোমরা ডাইভারশনে যাবা তখন তোমাদের পড়াশোনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। যদি কনসেন্ট্রেশন ঠিক না রাখতে পারো, তাহলে কিন্তু পড়াশোনা মনে থাকবে না এবং চান্স পাবা না। নিজের পায়ে নিজে কুড়াল মারো না। আমাদের কিন্তু ডাক্তারিও পাস হয়ে গেছে, তো আল্লাহর রহমতে আর কুড়াল মারানোর কিছু নাই। তাহলে দেখো
আমরা হচ্ছে এই যে ক্ষুদ্রান্তটা পড়বো ডিটেলস একটু পরে, তারপরে হচ্ছে সিকাম ঊর্ধ্বকরণ সিগমা ঊর্ধ্বকরণ, এটা আমরা একটু পরে ডিটেলস পড়বো, এগুলো না সমস্যা কিছু নাই। তারপরে দেখো এই যে শুধুমাত্র ডিওডেনামের সংজ্ঞাটা দেখো, ডিওডেনামের দৈর্ঘ্যটা দেখো 25 থেকে 30 সেন্টিমিটার, এই যে পরীক্ষা চলে আসছে, পরীক্ষায় এগুলো আসে, তাহলে প্রমাণ এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17 কোশ্চেন, এটা হচ্ছে 2016-17 চলে আসছে। তাহলে দেখো আমরা নেক্সটে চলে যাই, আমরা আমাদের পড়া চলে যাই, আমরা আমাদের মেন পড়া চলে যাই। ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখে ফেললাম, সবগুলো দেখে ফেলছি। গলবিল 12.5, অন্ননালী 25, ঠিক আছে, পাকস্থলী হচ্ছে 30-15, এই ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার, বৃহদান্ত্র 1.5 মিটার। এখন আমরা এটা নিয়ে কথা বলবো একটু, আমরা এটা নিয়ে একটু কথা বলবো, এটা নিয়ে একটু কথা বলবো, তবে এখন না, একটু পরে। তোমরা ছটফট করতেছো তো, এই জন্য একটু তোমাদের শান্ত করি আগে। দেখো আমাদের এই যতগুলো আছে, লিভার, পাকস্থলী, প্যানক্রিয়াস, স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলো আমরা প্রত্যেকটা টপিক ডিটেলস পড়বো, প্রত্যেকটা টপিক ডিটেলস পড়বো। তো পরীক্ষা কোশ্চেন কি আসবে দেখো, পরীক্ষা কোশ্চেন আসবে ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। ইন্টেস্টাইনের মধ্যে আমাদের স্মল ইন্টেস্টাইন বলি আমরা, সেটাকে বলি হচ্ছে ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইন যদি আমরা বের করে নিয়ে আসি, তাহলে দেখবো যে আমাদের এই ঝাড়ু থাকে না, ঝাড়ুর শেষ প্রান্তে দেখবে এরকম লম্বা 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 অনেক অংশ আছে, তাই না, যেটা আমরা ঝাড়ু দেই। যদি আমরা এরকম লম্বা লম্বা অংশ কেন ঝাড়ু দেই বলতো, লম্বা লম্বা অংশ কেন থাকে? আমরা তো ইচ্ছা করলে কাজ করতে পারতাম, তাই না, সোজা হতে পারতাম, এটা কাঠ নিয়ে আসতাম, বড় কাঠ নিয়ে এসে মেঝে ঘষতাম, তাহলে ঝাড়ু হয়ে যেত। কিন্তু দেখা গেল যে হয় না। কেন হয় না? কারণ কাঠের এই জায়গায় শুধুমাত্র সারফেস এরিয়াটা অনেক কম, কাঠের শুধুমাত্র এই জায়গায় সারফেস এরিয়াটা অনেক কম, সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়াটা অনেক কম। কিন্তু ঝাড়ুর প্রত্যেকটা খিলোলের কারণে সারফেস এরিয়া অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, সারফেস এরিয়াটা অনেক বেড়ে যায়। আমাদের ক্ষুদ্রান্তেও ঠিক এরকম ভাবে এরকম লম্বা লম্বা কিছু কোষ আছে, কিন্তু কোষগুলো দেখতে অ্যাকচুয়ালি এরকম, দেখলে দূর থেকে মনে হবে, আমাদের দূর থেকে দেখলে মনে হবে কোষগুলো এইরকম, কোষগুলো মনে হবে এইরকম। ঠিক আছে, কোষগুলো দেখতে মনে হবে এইরকম, দেখতে মনে হয় এরকম। ঠিক আছে, দেখতে মনে হয় এরকম। তোমরা কি আমাকে বলতে পারবা চ্যাট বক্সে যে এই যে আমি একটা গ্লাস আঁকলাম, এই যে একটা গ্লাস আঁকলাম, এই এই গ্লাস আঁকলাম, এই গ্লাসটার নাম কি? কেউ জানো এই গ্লাসটার নাম কি? মদ খাওয়ার মতো গ্লাস বলতে পারো, যাই যা ইচ্ছে বলতে পারো, যা ইচ্ছে বলতে পারো। দেখো আমি কিন্তু তোমাদেরকে কি জিজ্ঞাসা করি না, এটা কি, এটা কিন্তু জিজ্ঞাসা করি না আমি তোমাদেরকে। আমি তোমাকে এটা কি জিজ্ঞাসা করছি? জিজ্ঞাসা করি নাই। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি এই গ্লাসের নাম। তোমরা কি কেউ, তোমরা কি কেউ হ্যারি পটার দেখেছো? হ্যারি পটার দ্য গবলেট অফ ফায়ার, হ্যারি পটার দ্য গবলেট অফ ফায়ার, গবলেট অফ ফায়ার, হ্যারি পটার দ্য গবলেট অফ ফায়ার দেখেছো? হ্যাঁ, সবাই দেখেছো। কে কে দেখেছো? আসলাম বলেছে দেখেছি। অনেকে দেখো নাই, যারা দেখো না তারা এখন আর দেখা দরকার নাই, চান্স পাওয়ার পরে, মেডিকেল আসার পরে আমরা দেখাই দেবো, কোনো সমস্যা নাই। ডিএমসিতে আসবা তখন দেখাই দেবো, হ্যাঁ, সবাইকে দেখাই দেবো, কোনো প্রবলেম নাই। দেখো এইটাকে বলা হচ্ছে গবলেট গ্লাস, গবলেট। গবলেট আর গ্লাস বলতে হয় না, গবলেট মানে হচ্ছে ওয়াইন গ্লাস, মদ খাওয়ার এরকম গ্লাসকে বলা হয় গবলেট। দূর থেকে দেখলে আমাদের স্মল ইন্টেস্টাইন এরকম দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় গবলেট সেল, গবলেট সেল, গবলেট সেল। কিন্তু এটা দেখতে আমাদের এইরকম ব্রাশের মতো মনে হয়, আমাদের ঝাড়ু, ঝাড়ুর ইংরেজি কি? ব্রাশ না? ব্রাশ মানে হচ্ছে ঝাড়ু এক ধরনের, এই ব্রাশের মতো মনে হয়। ঠিক আছে, যেহেতু এরা সারফেস তল বা তল বাড়ায় দেয়, সারফেস এরিয়া বাড়ায় দেয়, তল বাড়ায় দেয়, তার কারণে শোষণটা বেড়ে যায়। আমরা যখন খাদ্য শোষণ করব তখন শোষণটা বেড়ে যায়। এইটাকে বলা হচ্ছে ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার। এগুলো পরীক্ষায় আসবে, যেটা তোমাদের বইয়ে সাধারণত তোমরা ডিরেক্ট পাবা না। ঠিক আছে, তার এইটা হচ্ছে শুনবেন। নাজিয়া বেগম বলেছে ভাইয়া ডিএমসি তে গিয়ে কি পড়ালেখা করবো নাকি হ্যারি পটার দেখবো? শোনো, একবার ভার্সিটির চান্স পেয়ে যাও, ভার্সিটি বলতে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে ইউনিভার্সিটি, যেখানেই যাও না কেন, ঠিক আছে, যেখানেই যাও না কেন, একবার চান্স পেয়ে যাও, দেখবে সবকিছু হয় এখানে, ঘোরাঘুরি হয়, আমরা প্রতি 2 মাস 3 মাস পর পরে কক্সবাজার, সেন্ট মার্টিন এগুলো ঘুরতে যাই, মুভিও দেখি, তারপর হচ্ছে মানে বসুন্ধরাও যাই, সবকিছুই করি। ঢাকা মেডিকেল গুলো চান্স পেলে দেখবা যে অনেক কিছু করা যায়। ঠিক আছে, অনেক, ঢাকা হচ্ছে অনেক মানে মানে কি বলবো, মাল্টি ট্যালেন্টেড জায়গা, সো সবকিছু তুমি করতে পারবা, পড়াশোনা করতে পারবা, কোনো কিছু সমস্যা হবে না। তাহলে আমাদের এই যে ক্ষুদ্রান্তে এই যে সার্ফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ব্রাশ বর্ডার। ঠিক আছে, তাহলে দেখো যারা যারা মেডিকেল চান্স পেতে চাও, শুধুমাত্র তাদের জন্য বলতেছি, এখনো সময় আছে। আমাদের মেন লেকচারে কিন্তু আমরা এখন ঢুকতেছি, আমাদের মেন লেকচারে এখন ঢুকতেছি, তখন শুধু মনোযোগ দিবা, কারণ 2-3বার প্রতিটা সব টপিক বলা যাবে না, 2-3বার প্রত্যেকটা টপিক বলা যাবে না, প্রতিটা টপিক বলা যাবে না, একবার করে বলা যাবে, অথবা কোনো কোনো শব্দ আমি অনেকবার বলবো। ঠিক আছে, কোনো কোনো শব্দ আমি অনেকবার বলবো। দেখো
তাহলে দেখো আমাদের মেন টপিকে আমরা চলে গেলাম। আমাদের মেন টপিক, তোমরা কি কখনো কেউ দেখেছো, তোমরা কি কেউ বলতে পারবা যে তোমরা একটা জঙ্গলে হারাই গেলা, সবাই হারাই যাও, তোমরা এক প্লেনে করে যাচ্ছিলা হচ্ছে মালদ্বীপ, প্লেনে করে মালদ্বীপ যাচ্ছিলা, মালদ্বীপে যাওয়ার আগে তোমাদের প্লেন ক্র্যাশ করে গেছে, কিন্তু ভাগ্য ভালো তোমরা সবাই বেঁচে গেছো, সবাই বেঁচে একটা জঙ্গলে হারাই গেছো, একটা জঙ্গলে হারাই গেছো, একটা জঙ্গলে হারাই গেছো। এখন জঙ্গলে যে তুমি যদি হারাই যাও, তা তোমার বাঁচতে হবে না, সার্ভাইভ সার্ভাইভ করতে হবে। তো সার্ভাইভ করতে হলে তুমি এই জঙ্গলে যে কিভাবে বুঝবা যে কোন প্রাণীটা তুমি খাইতে পারবা বেঁচে থাকার জন্য, আর কোন প্রাণীটা তোমাকে খাবে বেঁচে থাকার জন্য, এটা কি তুমি বুঝতে পারবা? ঠিক আছে, এটা একটা জানা দরকার আছে না? তুমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তোমার তো জানা দরকার আছে যে কোন প্রাণীটাকে তুমি খাবা, না ওই জঙ্গলের প্রাণী তোমাকে খাবে, এটা তোমার জানা দরকার আছে না? এটা জানার দরকার আছে। হ্যাঁ, বিয়ার গ্রিলস হয়ে যাবা তোমরা, আজকে সবাই বিয়ার গ্রিলস হয়ে যাবা। কিভাবে ভাবা দেখি। আমাদের, আমরা একটা শাকাশী প্রাণী, তো ঘাস ফড়িং দেওয়া আছে, ঘাস ফড়িং থেকে আমরা গরুতে চলে গেলাম, গরু 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 তো ঘাস খাই, গরুতে চলে গেলাম। গরু, গরু দেখবা, গরু গরুর মতো যেমন খাই, তেমনি একটা ব্যাপার স্যাপার কি দেখবা যে ওর হচ্ছে উপরের পাটি, এই যে শুধুমাত্র এরকম ফ্ল্যাট দাঁত আছে, দেখো শুধুমাত্র এক পাটিতে এরকম ফ্ল্যাট দাঁত, এরকম একমাত্র ফ্ল্যাট দাঁত, তার দাঁতগুলো সবগুলো হচ্ছে এরকম ফ্ল্যাট, এটা হচ্ছে ফ্ল্যাট দাঁত। হ্যাঁ, যদি এরকম ফ্ল্যাট দাঁত দেখো তাহলে বুঝবা যে ও সবসময় ঘাস খায়, হার্ব খায়, হার্ব। হার্ব মানে কি? গুল্ম, ঠিক আছে, এই হার্ব, এটাকে বলা হয় হার্বি ভোরাস। আমরা হার্ব মানে কি বলতো? হার্ব মানে তোমরা সবাই জানো, হার্ব মানে হচ্ছে হার্বাল, মনে আছে হার্বাল? হার্বাল, ওই যে দেয়ালে দেয়ালে লাগানো থাকে যে হার্বাল চিকিৎসা, এক ফাইলে যথেষ্ট, বিফলে মূল্য ফেরত, ঠিক আছে। তারপরে হার্বাল মানে কি? গাছামা ওষুধ। সো হার্বি ভোরাস মানে হচ্ছে গাছের যারা খায়, যারা শুধুমাত্র গাছ খায়। তারপরে দেখো, হ্যাঁ কলিকাতা হারবাল, ওকে। তারপরে দেখো শুধুমাত্র গাছ খায়। কিছু প্রাণী দেখবা, কিছু প্রাণী দেখবা, কিছু প্রাণী দেখবা আমরা এই হাইড্রা থেকে সরে আসে এখন কুকুর চিন্তা করি, কুকুর, অথবা আমরা চিন্তা করবো হচ্ছে বাঘ, আমরা চিন্তা করবো একটা বাঘ, অথবা হচ্ছে হায়না, আমরা যেহেতু জঙ্গলে চলে গেছি, ঠিক আছে, হায়না, আমরা চলে গেছি জঙ্গলে। দেখো হায়নার দাঁত খেয়াল করে দেখবা, উপরের পাটি নিচের পাটি সব পাটিতে এরকম একেবারে তির্যক তির্যক দাঁত, এরকম তির্যক তির্যক দাঁত, ঠিক আছে, সবগুলো দাঁত এরকম তির্যক, ঠিক আছে, সবগুলো তির্যক তির্যক দাঁত। যদি এরকম কোনো প্রাণীর দেখো যে সবগুলো দাঁত এরকম তির্যক, ক্যানাইন টাইপের, তখন বুঝবা যে খাইছে জঙ্গলে, তুমি তুমি ওকে খাবা না, ও তোমাকে খাই ফেলবে, তুমি ডেট। এটা হচ্ছে বলা হয় কার্নিভোরাস, এরকম বলা হয় কার্নিভোরাস, কার্নিভোরাস। এবার তুমি তোমার দাঁত চিন্তা করো, দেখো তোমার মুখে হাত দাও, মুখে হাত দিলে দেখবা তোমাদের সামনের এরকম চারটা দাঁত, সামনের এরকম চারটা দাঁত, চারটা দাঁত এরকম ফ্ল্যাট, এক দুই তিন চার দাঁতের ফ্ল্যাট। এরপরে দেখবে কুত্তার একটা দাঁত তোমার মুখে চলে আসছে, কুত্তা বলতে পারো, আবার হচ্ছে ভ্যাম্পায়ারও বলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। উপরে বাটিতে দেখো, নিচে বাটিতে দেখো, দেখো সবগুলো দেখবা সবারই এরকম দুই পাশে একটা একটা করে, টোটাল চারপাশে চারটা আছে, ঠিক আছে, টোটাল চারপাশে চারটা আছে। তার মানে কি? এই প্রাণীটা, এই প্রাণীটা ঘাসও খাইতে পারবে, মানে শাকও খাওয়া, শাকের সাথে মাংসও খাওয়া, শাকের সাথে মাংস খাওয়া, মানে সবই খাইতে পারে। যারা সবই খাইতে পারে তারা হচ্ছে মানুষ, মানুষ টাইপের। সেটা হচ্ছে আমাদের ওমনিভোরাস। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট দাঁতও আছে, আবার হচ্ছে নর্মাল দাঁতও আছে, সরি উল্টে গেছে, এটা হচ্ছে আমাদের ওমনিভোরাস, খুব বেশি ইম্পর্টেন্ট, ওমনিভোরাস। এখান থেকে কোশ্চেন চলে আসবে, এখান থেকে কোশ্চেন আসবে নিচের কোনটি ওমনিভোরাস উদাহরণ নাই, নিচের কোনটি হার্বিভোরাস উদাহরণ নাই, তাহলে মনে রাখো ঘাস ফড়িং ঘাস খাই, হাইড্রা যদিও দাঁত দেখতে পাচ্ছ না তোমরা, তো যেহেতু তোমাদের সিলেবাসে আছে, এই জন্য তোমাদের হাইড্রাটা মাথায় রাখতে হবে, এই জন্য তোমাদের হাইড্রাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই টপিকটা আমরা পরে পড়বো, এই টপিকটা আমাদের অটোমেটিক জানা হয়ে যাবে। কিভাবে জানা হয়ে যাবে? সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, প্যারোটিড, এগুলো সব জানা হয়ে যাবে আমাদের, সমস্যা নাই, এটা আমাদের সবগুলো জানা হয়ে যাবে। তাহলে আমাদের দেখো, আমাদের এখান থেকে কিছু জানা দরকার, এখান থেকে কিছু জানা দরকার, এই যে আমাদের এই এখান থেকে কিছু জানা দরকার। দেখো একটু মনোযোগ দাও, এতক্ষণ সবাই মজা করলো, অনেক ভালো কথা, এখন একটু আমার দিকে মনোযোগ দাও, ঠিক আছে, এখন আমার দিকে সবাই মনোযোগ দাও। দেখো এই যেটা আমাদের পাকস্থলী, এটা আমাদের পাকস্থলী, পাকস্থলীটা আইসা এখানে যখন শেষ হয় তখন ডিওডেনামটা এখানে ইউ আকারে বেঁকে যায়, তোমার পিছনটা দেখতে পাচ্ছ না, তোমার পিছনটা দেখতে পাচ্ছ না, পিছনটা আমরা পরে দেখাই দেবো অন্য সময়, ঠিক আছে। এরপরে এই যে পেঁচানো পেঁচানো এই ডিউ, এরপর থেকে শুরু হয় হচ্ছে ক্ষুদ্রান্ত, এরপর থেকে একেবারে এই পর্যন্ত, এই পর্যন্ত শেষ হয় হচ্ছে আমাদের, এই পর্যন্ত হয় হচ্ছে আমাদের এই যে পেঁচানো নালী, এই ভিতরের পুরোটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, এই পুরোটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, এই পুরোটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, ঠিক আছে। ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয় ওই জায়গায় শুরু হয় হচ্ছে আমাদের সিকাম,
এই জায়গার নাম হচ্ছে সিকাম, এই জায়গার নাম হচ্ছে সিকাম। ঠিক আছে, এই সিকামেরই এইখানে এইখানে একটা এখানে একটা পেঁচানো ক্রিমের মতো অংশ থাকে, যাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, যাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, যাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। খেয়াল করো তো, অ্যাপেন্ডিক্সটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, অ্যাপেন্ডিক্সটা ক্ষুদ্রান্তের অংশ না বৃহদান্তের অংশ? তোমার চ্যাট বক্সে লিখো। যারা ক্ষুদ্রান্তের অংশ তারা লিখবে হচ্ছে এ, আর যারা বৃহদান্তের অংশ তারা লিখবে হচ্ছে বৃহদান্ত্র, তারা হচ্ছে বি। ঠিক আছে, দেখি তোমরা কি লেখো। এটা পরীক্ষা আসবে, এটা একবারে মেডিকেল মেডিকেল পরীক্ষা কোশ্চেন। ক্ষুদ্রান্তর কার মানে অ্যাপেন্ডিক্স কার পার্ট? ভাইয়া আমি একটু আগে বললাম এই জায়গায় হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত শেষ, এরপরে শুরু হয়েছে আমাদের বৃহদান্ত। কোত্থেকে? বৃহদান্ত শুরু হয়েছে আমাদের সিকাম থেকে, বৃহদান্ত শুরু হয়েছে আমাদের সিকাম থেকে। তো সিকামেই তো থাকে বললাম অ্যাপেন্ডিক্স, তাহলে বৃহদান্ত্রের পার্ট হবে না আমাদের অ্যাপেন্ডিক্স। তো যারা তোমরা এ দিয়েছিলে তারা হচ্ছে ভুল করে ফেললা, যারা বি দিয়েছিলে তারা হচ্ছে কারেক্ট করলা, তারা হচ্ছে কারেক্ট করলা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যাপেন্ডিক্সটা হচ্ছে বৃহদান্ত্রের পার্ট। অ্যাপেন্ডিক্স কি থেকে শুরু শুরু হয়? এ হচ্ছে সিকাম, তারপরে উপরের দিকে যেটা ওঠে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপরে যেটা পাশের দিকে যায় সেটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে নিশাত বলছে, আমি পারছি, থ্যাংক ইউ নিশাত। তারপরে যেটা নিচে নামে সেটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, তারপরে রেকটাম, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল। মুখস্থ হয় নাই কোনো সমস্যা নাই, আমি আরো 5 বার বলবো, খালি একবার শুনে রাখো, এটা মুখস্থ করার দরকার নেই। এখন যেটা তোমাদের এখানে মুখস্থ করার বিষয় সেটা জানতে হয় এইভাবে, সেটা জানতে হবে। ভাইয়া আপনি বললেন ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র কিন্তু এটাই বললেন হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা। আবার বললেন বৃহদান্ত্র, বৃহদান্ত্র কিন্তু মাত্র বললেন 1.5 মিটার লম্বা। একটু কেমন হয়ে গেল না? আপনি না বললেন মিথ্যা কথা বলেন না, তার বাবা মিথ্যা কথা বলতেছেন, তাই তো? ব্যাপারটা কেমন হয়ে গেল না? দেখো, ক্ষুদ্রান্ত মানে এই যে ক্ষুদ্র অন্ত্র, অন্ত্র মানে মনে বুঝতে হবে, অন্ত্র মানে হচ্ছে লুমেন, লুমেন। অন্ত্র মানে হচ্ছে, অন্ত্র মানে হচ্ছে লুমেন। লুমেন মানে কি ভাইয়া? লুমেন মানে একটা পাইপ, এই একটা পাইপ, পাইপের ভিতরে ফাঁকা জায়গায় বলা হয় লুমেন। ঠিক আছে, পাইপের ভিতরে ফাঁকা জায়গাটা হচ্ছে লুমেন। এই যে আমাদের ফাঁকা জায়গা, এটা এটা যদি ছোট হয়, জিনিস লম্বা কিন্তু ভেতরের ফাঁকা জায়গা কম, তখন তাকে বলছি ক্ষুদ্র ফাঁকা জায়গা, ক্ষুদ্র এই ব্যাস, এই জন্য ক্ষুদ্রান্ত্র। কিন্তু বৃহদান্ত্রের ক্ষেত্রে জিনিসটা লম্বাই ছোট কিন্তু এর ব্যাসটা হচ্ছে অনেক বড়, এই ব্যাসটা হচ্ছে অনেক বড়, ব্যাসটা অনেক বড়। বৃহৎ, বৃহৎ অন্ত্র মানে হচ্ছে ব্যাস, এই আমাদের ফাঁকা জায়গা, এই জন্য এটাকে হচ্ছে, এটাকে বলা হচ্ছে বৃহদান্ত্র, এটাকে বলা হচ্ছে বৃহদান্ত্র। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বৃহদান্ত্র। এটু সবাই বুঝছো? এটু সবাই বুঝছো? তাহলে আমরা নেক্সট আগাবো, এটু সবাই বুঝলাম, আমরা নেক্সট আগাবো। তাহলে দেখো এখন আমরা যেটা যাব, আমাদের ইউ আকারের কিছু কথাবার্তা আছে। দেখো একটু আগে তোমাদেরকে আমি দেখালাম ইউ আকারের কিছু কথাবার্তা ছিল, তার মধ্যে আমি ডিওড্রেনামটা বলছিলাম। দেখো খেয়াল করো, এই যে আমাদের পাকস্থলী, এই যে আমাদের পাকস্থলী, এই যে পাকস্থলীর পরে ডিউ এরকম থাকে। ঠিক আছে, এই এরকম আকারের থাকে, এটা হচ্ছে আমাদের ডিওড্রেনাম। কিন্তু ডিওড্রেনামটা কার পার্ট? ডিওড্রেনামটা কার পার্ট? তোমরা সবাই আমাকে চ্যাট বক্সে লিখো, ডিওড্রেনামটা কার পার্ট? ক্ষুদ্রান্ত না বৃহদান্ত্র? পরীক্ষা এগুলাই কোশ্চেন আসবে, পরীক্ষা এগুলাই কোশ্চেন আসবে। ডিওড্রেনামটা কার পার্ট? ক্ষুদ্রান্ত না বৃহদান্ত্র? ডিওড্রেনামটা কার পার্ট? ক্ষুদ্রান্ত না বৃহদান্ত্র? লিখো, চ্যাট বক্সে লিখো, ক্ষুদ্রান্ত না বৃহদান্ত্র? ডিওড্রেনামটা হচ্ছে ক্ষুদ্রান্তের পার্ট। একটু আমার হচ্ছে একটু ইয়া আসছে। ওকে, দেখো আমাদের এই যে আচ্ছা ক্ষুদ্রান্তের পার্ট, তাহলে দেখো যে ডিওড্রেনাম এইটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার লম্বা, 25 সেন্টিমিটার লম্বা, 25 সেন্টিমিটার লম্বা। তাহলে দেখো আমাদের এই যে পাকস্থলী, পাকস্থলীর পর্যন্ত যে খাবার পৌঁছে দেয় নালী, সেটা হচ্ছে আমাদের ইসোফেগাস, 25 সেন্টিমিটার লম্বা।
আবার আমাদের খাদ্য পাকস্থলী থেকে যখন বের হয়ে যে ক্ষুদ্রান্তে যায়, সেটা হচ্ছে আমাদের ডিওডিনাম, সেটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার লম্বা। এবং দেখো এই যে ডিওডিনাম, এটা দেখতে একটা ইউ আকারের মতো, এটা দেখতে একটা ইউ আকারের মতো। আমরা যখন আগামী দিন কিডনি পড়বো, কিডনি পড়ার সময় দেখবা লুপ অফ হেনলি যেটা আমাদের, লুপ অফ হেনলি যেটা আমাদের, সেটা দেখতে এরকম ইউ আকারে। দেখো এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে আমাদের ইউ, এইটা হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে। তারপরে এইটা দেখো আমাদের, এইটা হচ্ছে আমাদের কোলন, এটা হচ্ছে আমাদের বৃহদান্ত্র, এটা হচ্ছে আমাদের বৃহদান্ত্র, এটা হচ্ছে আমাদের বৃহদান্ত্র। তাহলে আমরা এখন বৃহদান্ত্রের জায়গাগুলোর নামগুলো একটু পড়ে ফেলবো, ঠিক আছে। বৃহদান্ত্রের একটু জায়গাগুলোর নাম পড়ে ফেলবো, বৃহদান্ত্রের জায়গার নাম পড়ে ফেলবো। বৃহদান্ত্র কোথেকে শুরু হয়? এই যে আমাদের ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম, ক্ষুদ্রান্ত এটা হচ্ছে ডিওডেনাম, এটা হচ্ছে ডিওডেনাম, ডিওডেনাম 25 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে, 25 সেন্টিমিটার লম্বা, এটুকু লাগবে, এর বেশি কিছু লাগবে না। এরপরে জেজু নাম, এরপর হচ্ছে জেজু নাম, ঠিক আছে। তারপর হচ্ছে এই লাল কালি থেকে যেটা আঁকালাম, লাল কালি থেকে অনেক পেঁচা পেঁচা আঁকালাম, সেটা হচ্ছে আমাদের ইলিয়াম, সেটা হচ্ছে আমাদের ইলিয়াম, সেটা হচ্ছে আমাদের ইলিয়াম, সেটা হচ্ছে আমাদের ইলিয়াম। এরপর ইলিয়াম যে জায়গায় শেষ হয়, যে এটা হচ্ছে লাল কালার আঁকালাম, এটা হচ্ছে আমাদের ইলিয়াম, ইলিয়াম এই জায়গায় শেষ। এরপরে এখানে এটার নাম হচ্ছে আমাদের সিকাম, এটার নাম হচ্ছে আমাদের সিকাম, এটা হচ্ছে আমাদের বৃহদন্ত্র শুরু হয়ে গেল, সিকাম। এরপর আমাদের সিকাম, ঠিক আছে। তারপর দেখো সিকাম থেকে শুরু করে আমাদের একেবারে যে পায়খানার রাস্তা, এই পর্যন্ত আমাদের বৃহদান্ত্র, এই পর্যন্ত আমাদের বৃহদান্ত্র, এই পর্যন্ত আমাদের বৃহদান্ত্র। তানিয়া সুলতানা, তোমার আমার কথা শুনতে পাচ্ছ না? তাহলে তোমার নেটের প্রবলেম, ঠিক আছে। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা সবাই শুনতে পাচ্ছে খুব ভালোভাবে, হ্যাঁ। তুমি তোমার নেটটা একটু চেক করে নাও। তারপরে দেখো এটা উপর দিকে উঠতেছে না, এই নালীটা খেয়াল করে, এখান থেকে শুরু হয়েছে, এটা উপর দিকে উঠতেছে, এখান থেকে উপর দিকে উঠতেছে। তোমরা তোমাদের মোবাইলে দেখবা একটা অপশন আছে, কোনো কিছু সাজাইলে, কোনো কিছু সাজাইলে আমরা কি বলি? বলি না অ্যাসেন্ডিং, ASCENDING, অ্যাসেন্ডিং, অথবা ডিসেন্ডিং। সবাই জানো না মোবাইলে একটা অপশন আছে যে তোমরা কিভাবে সাজাবা, এ আগে থাকবে, বি আগে থাকবে, না হচ্ছে আগে জেড থাকবে, তারপরে উল্টা ভাবে সাজাবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, তোমাদের আইসিডি তো আছে এরকম। তাহলে এই যে নলটা উপর দিকে উঠতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং কোলন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলন, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং, ASCENDING, অ্যাসেন্ডিং কোলন। এই যে এই নলটা ডান দিকে গেল, যাওয়ার পর আবার নিচে নামতেছে না, আবার নিচে নামতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ঠিক আছে। ডিসেন্ডিং কোলন, এটা এভাবে আসবে, ডিসেন্ডিং কোলন বা নিম্নগামী কোলন। এটা পাশাপাশি যাচ্ছে না, পাশাপাশি ইংরেজি হচ্ছে ট্রান্সভার্স, 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 ভার্স কোলন, পাশাপাশি যাচ্ছে, যেটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। তারপরে শেষের জায়গা, এখানে যা এই জায়গাটাও এটা এস এর মতো হয়ে থাকে, একটু এস এর মতো হয়ে থাকে, এই জন্য এটা হচ্ছে সিগময়েড কোলন, সিগময়েড কোলন, এটার নাম হচ্ছে সিগময়েড কোলন, সিগময়েড কোলন, হ্যাঁ। তারপরে রেকটাম, তারপর আমাদের অ্যানাল ক্যানেল, যে জায়গাতে পায়খানাটা প্রতিদিন সকালে বাইরে বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা দেখতে কেমন দেখো, এই যে আমাদের অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, দেখতে ইউ এর মতো না? এই জন্য এটা হচ্ছে দেখতে ইউ আকারের। আমাদের যে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলটাও দেখতে হচ্ছে আমাদের ইউ আকারের। ম্যান্ডিবল মানে হচ্ছে নিচের চোয়াল, ম্যান্ডিবল মানে হচ্ছে নিচের চোয়াল। এইটা কি ভাইয়া, এটা তো কেমন কেমন দেখি না দেখি না মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা গলায় হাত দাও, ছেলেরা গলায় হাত দিলে দেখবে একটা উঁচু জায়গা আছে, মেয়েদের থাকে না, যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল, যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। এই যে অ্যাডামস অ্যাপেল থাকে, এর উপরে একটা অস্থি থাকে, ভাসমান অস্থি, এটাকে বলে আমরা ভাসমান অস্থি, ভাসমান অস্থি, এটা হচ্ছে ভাসমান অস্থি। এইটার নাম হচ্ছে হাইওয়েড অস্থি, হাইওয়েড অস্থি। ভাইয়া হাইওয়েড অস্থি না তরুণ অস্থি? হাইওয়েড হচ্ছে বাচ্চা অবস্থায় বা আমাদের যে অবস্থা সে পর্যন্ত হচ্ছে তরুণ অস্থি থাকে, কিন্তু 40 বছর বয়স পরে এটা অস্থিতে পরিণত হয়, 40 ইয়ার্সে যায় এটা অস্থিতে পরিণত হয়। তাহলে এটা আমাদের যেহেতু সবসময় হিসাব করবো, আমরা আমরা সবকিছু হিসাব করি কি, অ্যাডাল্টদের হিসাব করি, সবকিছু হিসাব করি কি, অ্যাডাল্টদের হিসাব করি, বাচ্চাদের হিসাব করি না, বাচ্চাদের হিসাব করি না, অ্যাডাল্টদের হিসাব করি, ঠিক আছে। এই জন্য এইটাকে বলা হচ্ছে অস্থি। তাহলে আমাদের একটা কথা বাকি ছিল, এইটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। দেখো আমি এটা অন্য কালে দেখাচ্ছি, এই যে আমাদের, এই যে আমাদের, এই যে আমাদের বৃহদান্ত্র, এই বৃহদান্ত্রের এখানে আছে হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটার কোনো কাজ নাই। চিন্তা করা, হয়তো আগে যখন মানুষ শুধুমাত্র ঘাস খেয়ে বেঁচে থাকতো, ঠিক আছে, তখন এখান থেকে কিছু এনজাইম ক্ষরণ হতো যেটা ঘাসকে পরিপাক করতো। যেহেতু আমাদের এখন আর ঘাস খাওয়ার প্রয়োজন হচ্ছে না, আমরা অন্য অনেক কিছুই খাই, এই জন্য এটা আস্তে আস্তে ছোট হয়ে হারায় যাওয়ার উপক্রম হয়ে গেছে, ঠিক আছে, হারায় যাওয়ার উপক্রম হয়ে গেছে। তাহলে এটা আমাদের অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স আর কাজের প্রয়োজন নাই।
ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সটে চলে যাই। আমরা এখন নেক্সটে পরে চলে যাই। এই একটা চ্যাপ্টার দেখো, আমাদের এই একটা স্লাইড তোমাদের এখন পড়তে হবে না। কি হবে, আমার যখন লেকচার আজকে আর আগামী পরশু দিনের মধ্যে যখন শেষ হয়ে যাবে, কিছু পড়া অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। দেখো কিছু জিনিস মুখস্থ হয়ে গেছে অটোমেটিক। এই যে শর্করা, এই যে আমিষ, এই যে স্নেহদ্রব্য, দেখো এটা কি হয়, উৎপন্ন কি হয়, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। দেখো কয়বার করে পড়তেছি, আগে আমাদের এটা মুখস্থ হয়ে গেছে, সেটা আমরা এখন পড়বো না। এরপরে এই ছক, এই ছক, এই ছক, এই ছক, এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, পড়ার সাথে সাথে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এখন তোমাদের অনেক ইচ্ছার যে দুটো জিনিস, সে দুটো জিনিস জানাবো এখন, ঠিক আছে? তোমরা অনেক ইচ্ছা ছিল যে তোমরা যদি নিউটনের সময় জন্মগ্রহণ করতা, তাহলে তোমরা বলতা যে আপেল কেন নিচে পড়লো, আপেল কেন নিচে পড়লো, আপেল কেন নিচে পড়লো, আপেল কেন আকাশের আপেল আকাশে চলে গেল না। ঠিক আছে, এটাই ছিল নিউটনের কোশ্চেন, তাই তো? তোমরা একটা কোশ্চেন করো তো, এই যে এই মানুষটা আছে, ও যদি এরকম শুয়ে থাকে, শুয়ে থাকে, শুয়ে থাকার সময় যদি খাওয়া দাওয়া করে, ঠিক আছে, শুয়ে থাকার সময় যদি খাওয়া দাওয়া করে, তাহলে খাবারটা মুখ দিয়ে গেল, মুখ দিয়ে গেল, তারপর এই জায়গা হচ্ছে আমাদের হার্ড প্যালেট, এই জায়গা হচ্ছে আমাদের হার্ড প্যালেট, এটা হচ্ছে আমাদের হার্ড প্যালেট, এটা হচ্ছে আমাদের হার্ড প্যালেট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হার্ড প্যালেট। তারপরে এই অংশের নাম কি, সফট প্যালেট, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের হার্ড প্যালেট। হার্ড প্যালেট মানে কি, শক্ত তালু, শক্ত তালু, শক্ত তালু। আর এই জায়গাটা কি, নরম। নিজে নিজে মুখে হাত দিয়ে দেখো, দেখবা সামনের দিকে অনেক শক্ত, মুখে হাত না দিলেও জিভাতে দেখতে পারবা, জিভাটাকে উল্টায় দেখো, এই জায়গাটা অনেক শক্ত, জিভার উপরের অংশটা, আর পিছনের অংশটা অনেক নরম। আগে দেখছো, ভালো কথা। তাহলে দেখো এটা হচ্ছে সফট প্যালেট, সফট প্যালেট বা তালু, বা হচ্ছে তালু। খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম, তুমি এখানে খাবারটা খাইলা, তুমি এখানে খাবারটা খাইলা, ভালো কথা, খাবার খাইলে নিউটন হয়ে যাও, এখন এখন নিউটন হয়ে যাও। এই খাবারটা খাওয়ার পরে যখন তুমি জায়গায় আছো, দাঁড়ায় আছো, তখন তো সমস্যা নাই, তখন খাবারটা এখান থেকে নিচে চলে গেল। কিন্তু শুয়ে আছো, তখন কেন খাবারটা নিচে যাবে, কেন খাবারটা উপরে যাবে না, কেন খাবারটা উপরে নাক দিয়ে বের হবে না, ঠিক আছে, কেন খাবারটা উপরে নাক দিয়ে বের হবে না, কেন নিচে যাবে, এটা আমরা কোশ্চেন করতে পারি না, তাহলে আমরা নিউটন হয়ে গেলাম, আমরা করতে পারি তো। কিন্তু দেখো, খাবারটা অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের চিন্তাই করতেছে, সেও যাইতে চিন্তা করছিল যে সেও যাবে, কিন্তু যখনই এই খাবারটা যখন এখানে আসে, তখন এই জায়গাটা ছোট, তো এই জায়গায় চাপ দেয়, এই জায়গায় চাপ দেয়, চাপ দিলে কি হয়, খাবারটার এই দরজাটুক বন্ধ হয়ে যায়, এই দরজাটুক বন্ধ হয়ে যায়, যার মাধ্যমে বন্ধ হয় এই অংশটুক, এই অংশটুককে বলা হয় হচ্ছে উভুলা, এই অংশটুককে বলা হচ্ছে উভুলা বা ইউভুলা। এটারই বাংলা, এটারই বাংলা, এটারই বাংলা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবা, আমি জানি, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবা, তবে আমি তোমাদের যেটা বলে দেবো তোমরা সেটাই আনসার করবা, ঠিক আছে? এটা বাংলা হচ্ছে আলা জিহ্বা, আলা জিহ্বা, ঠিক আছে, আলা জিহ্বা, আর দরকার নাই তোমাদের। এবার তুমি শুয়ে শুয়ে খাচ্ছ না, না উপজিহ্বা না, আমি যা বলবো সেটাই আনসার, ঠিক আছে, আমি যা বলবো সেটা আনসার, তোমাদের বেশি কিছু জানা দরকার নাই। তো বইয়ে অনেক কিছু আছে, অনেক জায়গায় অনেক অনেক কিছুই আছে, এটা হচ্ছে আলা জিহ্বা। এরপরে দেখো এই লোকটা দাঁড়ায় খাচ্ছে, দাঁড়ায় খাওয়ার সময় আর এক বিপদ, দাঁড়ায় খাচ্ছে, এখন দাঁড়ায় খাওয়ার সময় খাওয়ার তো আসলো, দাঁড়ায় খাওয়ার সময় খাবার তো আসলো, দাঁড়ায় খাওয়ার সময় খাবারটা আসলো। এখন এই খাবার বলতেছে, আমি কেন, এই যে একটা নল, এই নলটা একদিকে যায় হচ্ছে আমাদের ফুসফুসে যায়, আর এই নলটা আরেক দিকে যায় হচ্ছে আমাদের ইসোফ্যাগাস রূপে, ইসোফ্যাগাস নামে পাকস্থলীতে, এই যে ইসোফ্যাগাস নল, দেখো এটা হচ্ছে ইসোফ্যাগাস, এটা হচ্ছে আমাদের ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস নলের মাধ্যমে পাকস্থলীতে খাওয়া যায়। খাবার এখানে বলতেছে, আমাকে বলেন, আমাকে বুঝান, আমি কেন এই ছোট নলের মাধ্যমে পাকস্থলীতে যাব, কেন এই বড় নলের মাধ্যমে, বড় নলের মাধ্যমে ফুসফুসে যাব না, বলেন কি কি এমন উপকার করছেন আপনি আমার, ঠিক আছে? তখন ও বলতেছে, দেখ, তুই যদি আমার এখানে আসতে চাস, আই দেখি কিভাবে পারিস। যখনই খাবারটা এই জায়গায় আসে, এখানে আসে, তখন এই জায়গায় চাপ দিলে এই দরজাটা নিচের দিকে লেগে যায়, এই দরজাটা নিচের দিকে লেগে যায়, দরজাটা নিচের দিকে লেগে যায়, এই যে দরজাটা নিচে লেগে গেল, এর নাম হচ্ছে এপিগ্লটিস, এপিগ্লটিস, এর নাম হচ্ছে এপিগ্লটিস। এখন কি তোমাদের আলাদাভাবে আমার কাজ পড়াইতে হবে? এটা হচ্ছে উপজিহ্বা, উপজিহ্বা, তোমাদের কি এখন আলাদাভাবে কাজ পড়াইতে হবে? সোজা কথা, খাওয়ার যেন নাকে না যায় সেই কাজটা দেখবে হচ্ছে ইউভুলা, খাওয়ার যেন ফুসফুসে না যায় সেই কাজটা দেখবে কে, সেই কাজটা দেখবে কে, সেই কাজটা দেখবে হচ্ছে এপিগ্লটিস। সোজা কথা, সেটা আমাদের যারা এখনো বুঝো নাই তাদের জন্য দেখো।
তুমি হা করলে যেটা দেখতে পাও সেটা হচ্ছে আমাদের উভুলা, এটা হচ্ছে আমাদের উভুলা, উভুলা। তাও যদি ভুলে যাও, মনে করবা উপর বানান করলে UPOR হয়, সো উপরের ইউভুলার ইউ এটা উপরে থাকে। আর আমাদের জিহ্বার নিচে পিছনের দিকে যেটা দেখা যায় না সেটা হচ্ছে আমাদের এপিগ্লটিস, সেটা হচ্ছে আমাদের এপিগ্লটিস। দেখো একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টনসিল। এই যে আমাদের উভুলা, এই উভুলার দুই পাশে থাকে হচ্ছে টনসিল। এটা সাধারণত সবার দেখা যায় না, যাদের বড় হয় তাদের দেখা যায়। এটা হচ্ছে টনসিল, এটা হচ্ছে আমাদের টনসিল। এটা ইনফেকশন হলে গলা সমস্যা হয়, গলা ব্যথা করে, ঠিক আছে, গলা ব্যথা করে। এটা হচ্ছে আমাদের তখন গলা ব্যথা করে। কারণ টনসিলের কাজ কি এটা তোমার জানা দরকার নাই, এটা জানা তোমরা কি করবা, ঠিক আছে। তাহলে এখন দেখি আমরা হচ্ছে মুখে এই যে খাবারটা খাইলাম, খাবারটা যে খাইলাম, খাবারটা খাইলাম, খাবার খাইলেই কি আমরা টেস্ট পাবো? দেখবা পরীক্ষার সময় আমাদের মুখে খাওয়া নিলে কিন্তু খাবার আমাদের মুখ দিয়ে পেটে যায় না, ঠিক আছে, মুখে আটকে আটকে থেকে যায়। পরীক্ষার সময় মুখে একবার শুকনো থাকে, পরীক্ষা খাওয়ার মুখে আটকে আটকে থেকে যায়। কারণটা কি? আমাদের মুখে যে লালা গ্রন্থি থাকে, আমাদের মুখে যে লালা গ্রন্থি থাকে, এখান থেকে তিনটা জিনিস ক্ষরণ হয়। এক নাম্বার হচ্ছে মিউকাস, যেটা খাবারটাকে পিচ্ছিল করে এবং খাবারটাকে হচ্ছে ভিজা করে, ঠিক আছে। দেখবে বিস্কিট খেলে কিন্তু অটোমেটিক বিস্কিটটা ভেজে যাচ্ছে। তারপরে দুটো এনজাইম থাকে, একটা হচ্ছে টায়ালিন, 3 নম্বর হচ্ছে মল্টেজ, 3 নম্বর হচ্ছে মল্টেজ। আরো এনজাইম আছে সেটা আমি জানি। তো পরিপাকের জন্য এই তিনটা কথা লাগবে, পরিপাকের জন্য এই তিনটা কথা লাগবে, ঠিক আছে। পরিপাকের জন্য এই তিনটা কথা লাগবে, অন্যান্য কিছু অন্যান্য জায়গায়, অন্যান্য কিছু মানে প্রতিরক্ষা চ্যাপ্টার যখন পড়াবো তখন বুঝাই দেবো, ঠিক আছে। মিউকাস, টায়ালিন আর হচ্ছে মল্টেজ। মিউকাস যখন খাবারের সাথে মিশে একমাত্র তখনই আমরা খাবারের টেস্ট পাই। কিভাবে টেস্ট পাই? এখন তোমরা আমাকে প্রথমে কোশ্চেন আনসার দাও, আমাকে আনসার দাও যে টেস্ট কয় ধরনের, ঠিক আছে, স্বাদ কয় ধরনের। তোমরা দেখো চ্যাট বক্সে তোমরা দেখতে পাবা, একজন লিখবা 4, একজন লিখবা 3, একজন লিখবা 5, একজন লিখবা 6, অনেক কিছু লিখবা, ঠিক আছে, অনেক কিছু লিখবা। এই যে লেখা শুরু করছো, ঠিক আছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে, কেউ 5 লিখছো, কেউ 3 লিখছো, কেউ 4 লিখছো। ওকে, পাঁচ পাঁচ ব্যক্তির নাম বলি, একটা নাজমুল হাসান, ঠিক আছে। তাহলে দেখি তোমরা মন পড়তে পারি কিনা, আমি আমি তোমাদের মন পড়তে পারি কিনা। এক নাম্বার হচ্ছে আমরা সবাই সাধারণত মধু খেতে পছন্দ করি, মধু খেতে পছন্দ করি, এই জন্য মিষ্টি কথাটা বললাম, ঠিক আছে। মধু, মধু থেকে আসে হচ্ছে মিষ্টি, মধু থেকে হচ্ছে মিষ্টি, মিষ্টি বললাম। এক নাম্বার। মধুটা আমরা কিভাবে খাই বলতো? মধু অথবা হরলিক্স, মনে করো সোহমের ট্যাট বেড়ে যাচ্ছে, মা হরলিক্স দাও না, চেটে চেটে খাবো, ঠিক আছে। তো আমরা মধুটা দেখবা হাতের তালুতে নিয়ে জিহ্বার আগাল দিয়ে চেটে চেটে খাই, ঠিক আছে, জিহ্বার আগাল দিয়ে চেটে চেটে খাই। 1 নাম্বার গেল। 2 নাম্বার রাখলাম হাতে, 3 নাম্বারও রাখলাম হাতে, 4 নাম্বারে একটা নাম দিলাম, যে নাম হচ্ছে তিতা। কেন ভাই 4 নাম্বারে দিলেন? পৃথিবীর কেউই তিতা পছন্দ করে না, পৃথিবীর কেউই তিতা পছন্দ করে না, ঠিক আছে। পৃথিবীর কেউই তিতা পছন্দ করে না, তিতাকে সবাই হেট করে, ঠিক আছে, কেউ খাইতে পছন্দ করে না, এই জন্য তিতাকে সব শেষে দিলাম, এই জন্য আল্লাহ একেবারে পিছনে পাঠিয়ে দিছে। তারপরে মিষ্টির পরে দেখবা কোনো খাবারে যদি আমি লবণ না দাও, তিতা এক জিনিস আর হচ্ছে করলা ভাজা আর এক জিনিস, ঠিক আছে। ফারহানা উর্মি বলতেছে খাই, আমি খাই, ঠিক আছে, তিতা কেউ পছন্দ করে না। করলা ভাজি অন্য জিনিস, করলা ভাজিতে টেস্ট থাকে আলাদা আলাদা, শুধু তিতা থাকে না, আলু থাকে। দেখো তিতা, তিতা শেষে দিলাম। তারপরে মিষ্টির পরে দিলাম লবণ, কারণ কোনো তরকারিতে লবণ না হলে কিন্তু ওই তরকারি খাওয়া যায় না। তারপরে দিলাম হচ্ছে টক, একটু টক থাকলে খাবারটা একটু জমে যায়, তাই না, একটু আচার থাকলে খাবারটা একটু জমে যায়। তোমরা যারা 5 নাম্বার বলতেছিলা, তারা আমি 5 নাম্বার বলি, তারা বলতেছিলা ঝাল, তাই না, তারা বলতেছিলা ঝালের কথা। ভাইয়া ঝাল কই? তারপরে আরো যারা পণ্ডিত মহাশয়, তারা বলতে পারো যে ভাই আপনি কি জানেন না উমামি নামে একটা টেস্ট আছে, উমামি। আমরা জানি, আমরা আল্লাহর রহমতে মোটামুটি তোমাদের লেভেলে যা জানা দরকার সবই জানি, কিন্তু তোমাদের যা দরকার নাই সেটা বাদ দিই। এই দুটো টেস্ট না, একটা হচ্ছে উমামি, হচ্ছে মাংসের টেস্ট, যেটা হচ্ছে তোমাদের এখনো বইয়ে অ্যাড করা হয় নাই, এই জন্য এটা তোমাদের লাগবে না। আর ঝাল কোনো টেস্ট না, কিভাবে না সেটা আমি একটু পরে তোমাদেরকে প্রমাণ দিয়ে বুঝাই দেবো, ঠিক আছে। দেখো এই একটা জিহ্বা, জিহ্বার এই সামনের দিকে যেখানে আমরা চেটে চেটে মিষ্টি খাই বা মধু খাই, সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার টেস্ট। একেবারে শেষের দিকে এই টেস্ট বলতে কি, জায়গায় টেস্ট বার্ড থাকে, যেরকম ক্ষুদ্র 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 টেস্ট বার্ড থাকে, টেস্ট বার্ড থাকে, বার্ড, ঠিক আছে। এই দুই পাশে তিতা পছন্দ করি না, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, ঠিক আছে। তাহলে এই মিষ্টির পাশেই থাকে কে? মিষ্টির পাশেই থাকে হচ্ছে আমাদের লবণ, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এরপরে থাকে আমাদের 3 নাম্বার, কি? টক, হলেও চলে না হলেও চলে, ঠিক আছে, এটা আমাদের 3 নাম্বার। হ্যাঁ, এরপরে কোনো কারণে যদি দাহ্য কোনো পদার্থ খাও তুমি, যেমন মরিচ, তাহলে আমাদের যে কোনো জায়গারই এই টেস্ট বাডগুলোকে সে জ্বালাই দিবে, এই যে জ্বালাই দিবে, এটাই হচ্ছে আমাদের ঝাল, ঠিক আছে, যে কোনো জায়গাতে হচ্ছে জ্বালাই দিবে।
জ্বলন, জ্বলন বা জলা, এই জলা থেকে হচ্ছে আমাদের ঝাল। খেয়াল করবা, তুমি যদি মরিচ নাও খাও, তুমি যদি হাতে নাড়ো তাও তোমার হাতে ঝাল লাগবে, তুমি যদি তোমার ঠোঁটে ঠেকাও তাও দেখবা ঝাল লাগতেছে, কিন্তু মিষ্টি কিন্তু ঠোঁটে দিলে মিষ্টি মনে হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ঝাল। তাহলে দেখো আমরা আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি মিল অতি, মিল অতি মিষ্টি, লবণ, অম্ল, তিতা। ঠিক আছে, এই যে দেখো সামনে মিষ্টি, তারপর হচ্ছে দুই পাশে হচ্ছে আমাদের লবণ, তার দুই পাশে হচ্ছে আমাদের টক, একেবারে পিছনে হচ্ছে আমাদের তিতা। ঠিক আছে, চিন্তা করে বুঝছো তো? চিন্তা করে বুঝছো? তোমাদের বৈচিত্র্য এটা, কোশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে, মরিচ হাতে লাগলো একই কারণে জলে, যেন আমাদের ওই জায়গায় কিছু ইনফ্লামেশন করে। ঠিক আছে, দেখো এই যে পিচ্চি বাচ্চা, দেখো একবারে লাল টুসটুসে একটা পিচ্চি বাচ্চা, এক ফোঁটা মিষ্টি রস পড়তেছে নাকি? মিষ্টি রস পড়তেছে না? এই মিষ্টি রসে কি আছে খেয়াল করো। মিষ্টি রসে তিনটা এনজাইম আছে, আমি তো বলে দিলাম। একটা হচ্ছে মিউকাস, ঠিক আছে, একটা টায়ালিন, আর একটা হচ্ছে মল্টেজ। এটা আমাদের হচ্ছে পরিপাকের জন্য তিনটা এনজাইম, কিন্তু প্রতিরক্ষার জন্য একটা এনজাইম থাকে যাকে বলা হয় লাইসোজাইম। এটুকুই পড়বা, বেশি কিছু পড়া দরকার নাই। যেটা ব্যাকটেরিয়া ধ্বংস করে, যেটা আমাদের ব্যাকটেরিয়া ধ্বংস করে। ঠিক আছে, তাহলে মিউকাসে কোনো এনজাইম না, মিউকাস হচ্ছে আমাদের খাবারটাকে পরিপাক করতে, ভিজাতে সহায়তা করে। টায়ালিন মল্টেজ হচ্ছে আমাদের পরিপাকে সহায়তা করে। কোন পরিপাক? শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক করে। তাহলে মনে রাখবা, এই যে সুন্দর মুখ, এই মুখে মুখে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়, শুধুমাত্র কার্বোহাইড্রেট বা শর্করা। ঠিক আছে, আর কোনো কিছু পরিপাক এখানে হয় না। ঠিক আছে, এই পিচ্চি বাচ্চাটা এত সুন্দর একটা বাচ্চা, ওই কালি লাগাই দিলাম, ছিছি তোমাদের জন্য, এটা ঠিক হয় নাই। ঠিক আছে, দেখো তো কত সুন্দর লাল ফেলতেছে, হাসি। ঠিক আছে, আমার তো দেখি ভালো লাগছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখি আমরা এখন এই যে খাবারটা খাইলা, এই যে লাল টুসটুসে পিচ্চি বাচ্চা, এই খাবারটা খাইলে মুখে দিলে কি তোমার খাবার হয়ে যাবে? মুখে চাবাইতে হবে না তোমার? মুখে চাবাইতে হবে। মুখে যদি চাবাইতে হয় তাহলে দাঁত লাগবে। দাঁত কেমনে আমাদের এখানে থাকে দেখবা, ডেন্টিস্টের কাছে গেলে দাঁতের একটা এক্সরে করতে দেয়, তখন এরকম ভাবে দেখবা চার কোনাকে দেয়, চার কোনাকে এভাবে টিক দিয়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারি যে দাঁতের এই পাশটা ইয়া করতে হবে, এক্সরে করতে হবে। এটা কিভাবে করে না করে এটাই তোমরা আজকে বুঝে যাবা, আজকে তোমরা এটাই বুঝে যাবা। ঠিক আছে, তোমাদের একটু আগে আমি পড়াইছিলাম যে দাঁতের নামগুলো পড়াইছিলাম, একটু আগে দেখালাম না যে এই যে দাঁত, এই যে দাঁত, ঠিক আছে, চার ভাগ করে দিলাম। তাহলে এটা নিচের একটা পাটি দাঁত, যা এই পাশে যা থাকবে এই পাশেও তাই থাকবে। কিভাবে দেখি আমরা, নিজের 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 মুখে হাত দাও, নিজের মুখে হাত দাও, দেখবে সামনের এই দুইটা ফ্ল্যাট দাঁত থাকে, সামনের দুইটা ফ্ল্যাট দাঁত থাকে, একেবারে ফ্ল্যাট এরকম। এই ফ্ল্যাট দাঁত যে দুইটা আছে, এই যে এক আর দুই, এইটা হচ্ছে আমাদের ইনসিসর, ইনসিসর। এরপরে এই যে কুত্তার যে দাঁতটা বলেছিলাম, কুকুরের দাঁতের মতো যে দাঁত, সেটা হচ্ছে ক্যানাইন, ক্যানাইন। ঠিক আছে, এরপরে পেছনে একেবারে মোটা মোটা তিনটা দাঁত আছে, দেখবা মোটা মোটা তিনটা দাঁত। তার চেয়ে বড় কথা তোমাদের সবার নাই, তোমাদের যাদের বয়স 18 এখনো হয় নাই, তাদের পুরোপুরি আক্কেলও আসে নাই, কারোর পুরোপুরি আক্কেলও আসে নাই, তারা হচ্ছে পুরোপুরি ভাবে দাঁতও গজায় নাই, সেখানে থাকে হচ্ছে মোলার। হ্যাঁ, আমরা কিভাবে বললাম, যেটা আগে তৈরি হয়, এই মাঝের দুইটা সব পরে তৈরি হয়, মাঝের দুইটা সব পরে তৈরি হয়। ঠিক আছে, এই দুইটা আগে তৈরি হয়, তারপরে এটা তৈরি হয়, তারপরে শেষে অনেক বছর বয়স, 18 বছরের পরে 24 বছরের দিকে, 24 বছরের দিকে এইটা তৈরি হয়। ঠিক আছে, তো তোমাদের এখন কারো বয়স 24 হয় নাই, কারো এখন বয়স 24 হয় নাই, তো আমি জানি তোমাদের এটা তৈরি হয় নাই। তাহলে দেখো এটা হচ্ছে মোলার। মোলারের সামনে থাকে কি, তাহলে সামনে ইংলিশ হচ্ছে প্রি, মানে সামনে, প্রি মোলার। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা দাঁতের হচ্ছে নামের প্রথম অক্ষর নিয়ে যে দাঁত সাজাই, তাহলে কি পাই দেখি তো একটু। ঠিক আছে, দেখো ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। দেখো ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার পাইলাম। ঠিক আছে, তারপরে দেখো এখানেও দিতে পারি ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। কিন্তু আমাদের এতগুলো দরকার নাই, তারপর তোমাদের বোঝানোর জন্য লেখালাম। দেখো কয়টা দাঁত, এক দুই, এখানে কয়টা দাঁত, একটা, এখানে কয়টা দাঁত, দুইটা, এরকম কয়টা দাঁত, তিনটা, এরকম সবগুলোতে বসায় ফেলি আমরা, এক দুই। দেখো সবগুলো যোগ করলে কি হয়, 3 আর 2 5, 6 7 8, 8 গণিত 2 না, এই যে যা আছে সবই তো, আবার নিচেও কি 8 গণিত 2 সমান হচ্ছে আমাদের 8 দুগুণী 16 প্লাস 16 সমান হচ্ছে 32। কিন্তু আমরা যখন পরীক্ষা হলে আসবে, ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে আসবে, তখন এটা দরকার নাই, এটা দরকার নাই, তখন শুধুমাত্র এটা লিখলেই হবে। তার মানে এটা হচ্ছে আমাদের দন্ত সংগতের নিয়ম, ICPM।
ঠিক আছে, এভাবে লিখবা। এই যে 8, তখন অটোমেটিক 2 দিয়ে দিবা, নিচে হচ্ছে 8, অটোমেটিক 2 দিয়ে দিবা, ঠিক আছে। তারপরে 16 32। এখন খেয়াল করো, তোমার বয়স হচ্ছে, কারো বয়স হচ্ছে 16 বছর, কারো বয়স হচ্ছে 16 বছর। তার দন্ত সংখ্যা কি হবে? তার কি এই মোলার সবগুলো আছে? তার কি এই মোলার 3টা আছে? নাই, তোমারই তো নাই, তোমাদের অনেকেরই নাই। তাহলে কি করবো আমরা? আমরা এখানে মোলারের 3 জায়গা কেটে দিব, 3 কেটে দিব। 3টা কেটে দিয়ে এখানে লিখবো হচ্ছে 2, এখানে লিখবো হচ্ছে 2। তাহলে কয়টা হচ্ছে দেখো তো? 7, আর এটা 7 সমান কয়টা হলো? 14 প্লাস হচ্ছে 14 সমান কয়টা? 28টা। ইজ ইট ক্লিয়ার? এখন পিচ্চি বাচ্চার চিন্তা করি আমরা, পিচ্চি বাচ্চার, ঠিক আছে। পিচ্চি বাচ্চা যদি চিন্তা করি, পিচ্চি বাচ্চার দুধ দাঁতকে বলা হয় দুধ দাঁত, ঠিক আছে। দুধ দাঁত মানে প্রথম যে দাঁতগুলো বের হয় সেটা বলা হয় দুধ দাঁত। তোমাদের একটা সূত্র বলেছিলাম যে পিচ্চি বাচ্চাদের কি থাকে না, কি থাকে না, চ্যাট বক্সে বলো তো। পিচ্চি বাচ্চাদের কোনটা থাকে না? পিচ্চি বাচ্চাদের কোনটা থাকে না? পিচ্চি বাচ্চাদের কোনটা থাকে না? মোলার আর প্রিমোলার। পিচ্চি বাচ্চাদের প্রিমোলার থাকে না, মোলার থাকে না? প্রিমোলার থাকে না, পিচ্চি বাচ্চাদের প্রিমোলার থাকে না, পিচ্চি বাচ্চাদের প্রিমোলার থাকে না। তাহলে ICPM, ICPM। তাহলে দেখো 2 আর 1 তো থাকবেই, প্রিমোলার যাবে না। চিন্তা করো, তোমাদেরই অনেকের এই মোলার 3টা নাই, তোমাদেরই অনেকের মোলার কটা আছে? 2টা। তাহলে পিচ্চি বাচ্চা যার কেবল শুরু হয়েছে বয়স, তার কি 3টা থাকা সম্ভব? সম্ভব না। 2 1 0, এটা কত? 2 হবে। তাহলে দেখো 2 আর 1 3 আর 2 5, 5 গুণিত 2 আরেক পাটি, 5 গুণিত 2। তাহলে 6 বছরে যদি একটা বাচ্চা হয়, 6 বছরে যদি একটা বাচ্চা হয়, তো তার দাঁতের সংখ্যা কয়টা থাকবে? এরকম 20টা, ঠিক আছে। এরকম 10 প্লাস হচ্ছে 10, এটা থাকবে হচ্ছে 20টা। মাথা থাকবে, পরীক্ষা এটা আসবে আসবে। তাহলে কোথাও যদি এরকম থাকে, পরীক্ষার হলে যদি এরকম থাকে যে এরকম দেখলো হচ্ছে যে IC, প্রিমোলার তো নাই, M, 2 1 2, ICM 2 1 2, তাহলে কি পারবা না? 10 প্লাস 10 সমান হচ্ছে 20। পরীক্ষা হলে পারবা না? পারবা তো? ঠিক আছে। 16 ভাগ না, ওটা যোগের কথা বলা হয়েছে। তাহলে দেখো তোমাদের সবগুলো দাঁত দেওয়া আছে। দুধ দাঁত কত বছর? 3 থেকে 6 বছর। যুবকদের কয়টা? 28টা। কত পর্যন্ত? 24 বছর পর্যন্ত। প্রাপ্তবয়স্ক কতটি? 16 থেকে 16 32 বছর পর্যন্ত। এটা পরীক্ষায় আসবেই আসবেই আসবে, ঠিক আছে, পরীক্ষা আসবেই আসবে। তাহলে এখন তোমাদের জন্য একটা পোল লঞ্চ করি, দেখি তোমরা কতটুকু মনে রাখতে পারলা যা যা পড়াইলাম। তাহলে দেখো তোমরা এখনো অনেকে ভুল করে ফেললো। আমি অ্যাপেন্ডিক্স মনে হয় 4 বার 5 বার পড়াইছি। তাহলে অ্যাপেন্ডিক্স যদি এখনো তোমরা ভুল করে ফেলো, অ্যাপেন্ডিক্স বললাম যে কোনো কাজ থাকে না, তাহলে এই যে ভুলটা করতেছো তার কি হবে জানো? একটা কোশ্চেনে এই ভুলটা করতেছো। তোমার মজা নিচ্ছ নাও, কিন্তু পরীক্ষার হলে যে যখন মজাটা নিবা, তখন আল্লাহ তোমার সাথে এই মজার বদলা নিবে, ঠিক আছে। তোমার টিচারের সাথে বেয়াদবি করতেছো বা যার সাথে বেয়াদবি করতেছো, হটেভার নিজের সাথেই ধোকা দিচ্ছ। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের, ভুল করা যাবে না, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স, এটা আনসার হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটু নেক্সট আগে যাই, তাড়াতাড়ি আগাই, অনেক পড়া বাকি তো। তোমরা পড়াগুলো কিন্তু অনেক কঠিন, তোমরা যদি এখন না বুঝো তাহলে কিন্তু পরবর্তী সমস্যা হবে। এই যে লালা গ্রন্থি, কোশ্চিন কত সোজা সোজা আসে মাঝে মধ্যে, বলে লালা গ্রন্থি কয়টা? তোমরা চ্যাট বক্স আনসার করো তো। আগের রেজাল্ট হচ্ছে অ্যাপেন্ডিক্স। লালা গ্রন্থি কয়টা? এই যে অনেকেই দিয়ে দিয়েছে হচ্ছে 3টা, অনেকে দিয়েছে হচ্ছে 3টা। খেয়াল করো, আমি তোমাদের একটা কোশ্চেন করি, খেয়াল করো। একটা গরু, একটা গরু, একটা গরু, এই যে মুখ, এই গরুটার মুখ হচ্ছে এটা, ঠিক আছে। আর গরুটার দেহ হচ্ছে এটা। মনে করো আমি আঁকতে পারবো না তো গরু, এমনি দেখাইলাম। গরুটা একটু বাঁকায়া, এটা হচ্ছে পশ্চিম, ওয়েস্ট। গরুটা পশ্চিম দিকে মুখ করে আছে, আর তার দেহটা আছে হচ্ছে দক্ষিণ দিকে, দেহটা হচ্ছে দক্ষিণ দিকে আছে, দেহটা হচ্ছে দক্ষিণ দিকে আছে। খেয়াল করো, একটু বাঁকানো কিন্তু গরুটা, গরুটা এরকম বাঁকানো, ঠিক আছে, এরকম বাঁকানো। গরুটার মুখ আছে হচ্ছে পশ্চিম দিকে, দেহটা হচ্ছে এরকম দক্ষিণ দিকে আছে। তাহলে লেজটা কোন দিকে থাকবে বলো তো? লেজটা কোন দিকে থাকবে বলো তো দেখি? ঠিক আছে, লেজটা কোন দিকে থাকবে? লেজটা কোন দিকে থাকবে দেখি? হ্যাঁ, অনেকেই বলছে হচ্ছে উত্তর, দক্ষিণ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, বা 4টা দিকে দিয়ে দিচ্ছে, মানে লেজ কি ঘোরাঘুরি করবে? লেজ কি ঘোরাঘুরি করবে? লেজ কি ঘোরাঘুরি করবে? দক্ষিণ, মাঝামাঝি? ওকে ভাইয়া দেখো, তুমি একটা গরুকে যেমনিই রাখো না কেন,
গরুকে যেমনি দেখো না কেন, গরুর মুখ যেদিকে থাকুক না কেন, গরুর লেজটা থাকবে সবসময় নিচের দিকে। গরুর তুমি যেমনি দেখো, গরুর মুখ যেদিকে থাক, গরুর দেহ যেদিকে থাক, ঠিক আছে, গরুর বাটক যেদিকে থাক, গরুর লেজটা থাকবে হচ্ছে নিচের দিকে। গরুর লেজ থাকবে হচ্ছে নিচের দিকে। কেন বললাম কথাটা? এই যে তোমরা এই যে লালা গ্রন্থি 3 জোড়া, এটা তোমরা সবাই জানতা, সবাই জানতা, ঠিক আছে। কিন্তু তার মধ্যে অর্ধেকই ভুল করে বললা 3টা। কোশ্চেন খেয়াল করতে হবে, যখন কোশ্চেন সোজা তখন আনসার অবশ্যই প্যাচাল থাকবে। তা লালা গ্রন্থি কয়টা? তখন হচ্ছে 6টা। তাহলে এটা একটা মেডিকেল কোশ্চেন, মেডিকেল টেস্টের কোশ্চেন, ঠিক আছে, 13-14 সম্ভবত। কয় জোড়া? তখন হচ্ছে 3 জোড়া। এক পাশে কয়টা? এক পাশে কয়টা? তখন হচ্ছে 3টা। এক পাশে কয়টা? তখন হচ্ছে 3টা। ম্যান্ডিবলে কয়টা? তখন হচ্ছে 2টা। সোজা সোজা কোশ্চেন অনেক প্যাচাল আসে, ঠিক আছে, তখন প্যাচাল আসে। তাহলে কি দেখি, আমরা একটু পড়ে ফেলি, আমরা একটু বুঝে ফেলি। দেখো, যখন আমরা বলবো যে প্যারোটিড, প্যারোটিড মানে হচ্ছে অ্যাকচুয়ালি কান, প্যারোট মানে হচ্ছে কান, ঠিক আছে, প্যারোটি মানে হচ্ছে কান, প্যারোটি মানে হচ্ছে কান। কানের সামনে যখন কোনো গ্রন্থি থাকে তখন তাকে বলা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। এটা আমাদের যে জোড়া 3 জোড়া বা 6টা লালা গ্রন্থি আছে না, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে, এই 3 জোড়ার মধ্যে সবচেয়ে বড় কে? প্যারোটিড, বড়, সবচেয়ে বড়। এখন খেয়াল করো, ক্লাসে তোমার রোল কত? 1। ক্লাসে তোমার রোল কত? 1। স্টুডেন্ট কয়টা? 3টা। স্টুডেন্ট কয়টা? 3টা। তাহলে কিন্তু খুব বড় হয়ে গেল না, ঠিক আছে, খুব ভালো স্টুডেন্ট হয়ে গেল না। প্যারোটিড গ্রন্থি সবচেয়ে বড়, কার মধ্যে সবচেয়ে বড়? এই লালা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড়। কিন্তু এর চেয়ে অনেক বড় বড় গ্রন্থি আমাদের শরীরে আছে, কিন্তু এই যে 6টা গ্রন্থি তার মধ্যে বড় হচ্ছে প্যারোটিড, ঠিক আছে। 3 জোড়ার মধ্যে প্যারোটিড সবচেয়ে বড়, দুই পাশে দুটো থাকে। আমাদের যে ম্যান্ডিবল, এই যে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলের নিচের দিকে একটা গ্রন্থি থাকে। তাহলে ম্যান্ডিবল, ম্যান্ডিবল, এর নিচে ইংলিশ কি হবে? সাব। তাহলে হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, ম্যান্ডিবুলার নিচে। এই জন্য এখন তোমরা কি সবাই জানো লিঙ্গুয়া মানে কি? লিঙ্গুয়া, লিঙ্গুয়া, ল্যাঙ্গুয়েজ বলি না আমরা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। আবার লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, তোমরা একটা ওয়ার্ড শিখে রাখো, একটা ওয়ার্ড শিখে রাখো, মেডিকেলে আসতেও পারে যদি লেগে যায় আর কি। লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত জিহ্বা বা ভাষা, সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, ভাষা, সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। এই জন্য বলা হয় হচ্ছে ইংলিশ ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা, বা সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, বা হচ্ছে কমন ভাষা, ঠিক আছে, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা। তো জিহ্বার নিচে থাকলে তাই কি বলবো আমরা? সাব লিঙ্গুয়াল, সাব লিঙ্গুয়াল, তাকে বলবো আমরা সাব লিঙ্গুয়াল। তাইলে দেখো জিহ্বার নিচে কিভাবে দুটো থাকতে পারে? এই যে জিহ্বার মাঝখানে একটা একটা দড়ির মতো অংশ আছে, তাকে বলা হয় ফ্রেনুলাম, তাকে বলা হয় ফ্রেনুলাম। এর দুই পাশে জিহ্বা দুইভাবে ভাগ করা আছে। এই পাশে তোমরা জিহ্বা উল্টাও দেখতে পাবা, তোমাদেরই একটু নীলের নীলের মতো কিছু দেখা যাচ্ছে, নীল নীল কিছু দেখা যায়। ব্যাঙের খুব ভালো দেখা যায়, ব্যাঙের খুব ভালো দেখা যায়, তোমাদের দেখবে নীল নীল কিছু দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের দুইটা গ্রন্থি। ফ্রেনুলাম জিনিসটা কি? ফ্রেনুলাম জিনিসটা পরীক্ষায় আসে। ফ্রেনুলাম তো এটা একটা জিহ্বায় আছে, ছেলেদের আরো একটা জায়গায় আছে, মেয়েদের নাই। ছেলেদের আরো একটা জায়গায় আছে, কিন্তু আমি কোথায় আছে এটা এখন বলবো না, ঠিক আছে, এই অনলাইন ক্লাসে এভাবে বলবো না। তোমাদের যদি কখনো মানবজীবনের ধারাবাহিকতা পড়াই, মানবজীবনের ধারাবাহিকতা পড়াই, তখন বলবো। তোমরা কান দিয়ে মরে গেলো, আমি এটা বলবো না, ঠিক আছে। ছেলেরা জানো কোথায় আছে, ওকে, ঠিক আছে, এটা আর বললাম না। তাহলে দেখো আমরা পরবর্তী চলে গেলাম। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, আমার কিছু যাচ্ছে না, আসছে না। ওকে, তাহলে আমরা এখন কঠিন পড়ায় চলে যাবো, ঠিক আছে। আমরা এখন চলে যাচ্ছি কঠিন পড়ায়। সেটা হচ্ছে আমাদের পাকস্থলীতে পরিপাক, পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীতে পরিপাকের আগে আমরা একটু ব্রেনটাকে হালকা করে নিব, এবং তোমাদের আমি ওষুধ দেবো কিছু, ঠিক আছে। ব্রেনটাকে হালকা করে নিয়ে কিছু একটা ওষুধ দেবো, কিভাবে ওষুধ খাইতে হয়, কি করতে হয় না করতে হয় খেয়াল করো। খুব মনোযোগ দিবে, এখন পড়াচ্ছি না, গল্প করবো একটু, ঠিক আছে। এখন একটু গল্প করবো। কি গল্প? গল্প হচ্ছে, তোমরা কি কখনো কেউ হরর মুভি দেখছো? কখনো হরর মুভি দেখছো? কোনো হরর মুভি, কোনো হরর মুভি দেখছো? আমরা ছোটকালে হরর মুভি দেখতাম। ছোটকালের কথা চিন্তা করো, এখন আর তো টাইম টাইম পাই না বা দেখো না, ঠিক আছে। হরর মুভি কথা চিন্তা করো, হরর মুভি দেখার পরে, হরর মুভি আগে তো আমরা টিভি দেখতাম, চ্যানেলে দেখতাম, এখন এখন মতো ডিশ ছিল না। হরর মুভি দেখার পরে তুমি গেলে হচ্ছে ওয়াশরুমে, টয়লেট, ঠিক আছে, টয়লেটে গেলা, টয়লেটে যাওয়ার পরে মুভির কথা মনে পড়তে থাকবে, ঠিক আছে। মনে করলে মনে হবে যে হাই হাই, মনে হয় টয়লেটের জানলা দিয়ে ভূতটা আসলো, কেবল যে ভূতটা দেখছি টিভিতে। তারপরে মনে হবে না, জানলা দিয়ে না, মনে হয় নিচের ছিদ্র দিয়েই ভূতটা চলে আসলো। কোনো মতে, কোনো মতে বাথরুম থেকে বাড়ায়, তোমার যে বাড়ি, তোমরা একটা টাকা পয়সা মানুষ তো, বাড়ি মনে করো 2 তলা বাড়ি একটা, অথবা যেখানে আসো সেটা 2 তলা বাড়ি তোমাদের।
ঠিক আছে? দেখো 2 তলার বাড়ি, এই মনে করো সিঁড়ি দিয়ে তুমি উপরতলা থেকে নিচতলা নামতেছো, এখন তোমার ঘরে যাবা তুমি, মাঝখানে এখানে আসছো, দেখছে কারেন্ট চলে গেছে। এতদিন কারেন্ট গেল না, কিন্তু এখনই কারেন্ট গেল, মানে কি ভাই? ভূত তাহলে কিছু সত্যি সত্যি চলে আসছে? ভূত কি সত্যি সত্যি চলে আসছে? ভূত আসছেই তো, মানে কারেন্টটা বন্ধ করছে, সিনেমা তো তাই দেখালো যে ভূত আসলে কারেন্ট বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এখন তোমার ভয় লাগতেছে, বাচ্চা অবস্থায় তুমি পিছন দিকে যে ফিরে তাকাবে এই সাহসটা তোমার হচ্ছে না আর, ঠিক আছে? বেশি আর সাহস হচ্ছে না। কি করতেছো? এক ভো দৌড়ে তোমার রুমে আইসা, তোমার যে বিছানা, সেই বিছানার চাদরটা একবারে মুখ চোখ ঢাকে নিয়ে ঘুম, ঠিক আছে? তুমি ভূত দেখতে পাচ্ছ না, মানে ভূত তোমাকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে? সে একটা মজা। নাহলে ভূত তোমাকে তুমি ভূত দেখতে পাবে, ভূত তোমাকে দেখতে পাবে, এই একটা ভয় ছোটকালে কাজ করতো। কেন বললাম কথাটা? কেন কথাটা বললাম? তুমি যখন পড়তে বসো, ধরো তুমি পড়তে বসলা হচ্ছে আজকে সন্ধ্যা 7টায়, আজকে সন্ধ্যা 7টায় পড়তে বসলা, ঠিক আছে? 7টায় পড়তে বসার সাথে সাথেই তোমার মাথায়, তোমার মাথায় কি আসবে জানো? যে আম্মা পড়তে বসা 1 মিনিটও হয় নাই, আম্মা পেঁয়াজ কাটতে বলেছিল, ভুলে গেছি, পেঁয়াজ নিয়ে আসতে বলেছিল, ভুলে গেছি। অথবা আব্বা পানি নিয়ে আসতে বলেছিল। এতক্ষণ কোনো কাজ ছিল না, এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলা, কিন্তু কেবল পড়তে বসছো তখনই মনে পড়লো যে তোমার আম্মা তোমাকে পানি আনতে বলছে, অথবা বাবা বলেছে হচ্ছে মোবাইলে বিকাশ করতে, বা মোবাইলে হচ্ছে টাকা দিতে, মোবাইলে টাকা দিতে বলেছিল, ভুলে গেছো, কেবল পড়তে বসছো, ঠিক আছে? এগুলো চিন্তা করতে করতেই তোমার দেখো 7টা থেকে 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে। 8টা যখন বাজছে, তখন তুমি দেখবা যে তুমি যে পৃষ্ঠায় পড়তে বসছিলে 7টায়, এখনো ওই পৃষ্ঠাতেই আছো, এখনো ওই পৃষ্ঠাতেই আছো। তার চেয়ে খারাপ ঘটনা কি, এই 1 ঘন্টায় তুমি পড়ছো হচ্ছে পরিপাকের সংজ্ঞা, 1 ঘন্টায় পড়ছো হচ্ছে পরিপাকের সংজ্ঞা। তার চেয়ে খারাপ ঘটনা, সংজ্ঞা তো ভাই পড়ছি 1 ঘন্টা, কিন্তু এটা মনে নাই, সংজ্ঞাটাও মনে নাই, ঠিক আছে? সংজ্ঞাটা মনে নাই, কারণটা কি? কারণ হচ্ছে তুমি যখন পড়তে বসছিলা তখন তোমার মাথায় অনেকগুলো ভূত আসছে, এই যে এগুলো হচ্ছে ভূত, এই পেঁয়াজ পানি টাকা এগুলো হচ্ছে ভূত। তাহলে ভূত তাড়ানো দুটো জিনিস, আমি ওষুধ শিখাই দিই। 1 নম্বর ওষুধ, এটা ওষুধ আছে, ঠিক আছে? ওষুধ দিব না দিব না? ওষুধ দিব, দিব ওষুধ দিব, দিব ওষুধ খাবা? ঠিক আছে, ওকে, একদম দিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বর ওষুধ হচ্ছে, ভূতকে ওই যে এইখান দিয়ে পিছনে যদি তুমি তাকাইতা, এই যে বাচ্চা অবস্থায় তুমি যদি পেছনে তাকাইতা, পেছনে তাকাইতা, তাহলে কি তুমি কখনো ভূত দেখতে পাইতা উপরতলায় সিঁড়িতে? আচ্ছা, আমার এখানে যে মশা মারা স্প্রে আসছে, তো এর খুব ডিস্টার্ব করতেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, তারপরে শব্দ আসছে, সরি, এটা হচ্ছে যে বাইরে মিউনিসিপ্যালিটির আসছে। দেখো, তুমি যদি তখন এইখানে পিছনে তাকাতে, তাহলে কি ভূত দেখতে পাইতা? ভূতের একটা কথা আছে, ভূতের ভয়ের অস্তিত্ব সত্য, কিন্তু ভূতের অস্তিত্ব মিথ্যা, তাই না? ভূতের ভয় সবারই আছে, কিন্তু অস্তিত্ব মিথ্যা। এখানে যেমন ভূত দেখতে পাইতে না, তুমি সবাই নিজে নিজের চোখ বন্ধ করো, একবার দেখো। সবাই নিজে নিজের চোখটা বন্ধ করো, চোখটা পুরোপুরি বন্ধ করো, নিজে নিজের চোখ পুরোপুরি বন্ধ করো। বন্ধ করে দেখার চেষ্টা করো, চিন্তা করবো না, চিন্তা অন্য জিনিস। দেখার চেষ্টা করো, তুমি কি চিন্তা করতেছো, পানি না কি চিন্তা করতেছো? চোখ বন্ধ করে দেখার চেষ্টা করো। যারা অনেস্ট তারা দেখবা কিছু দেখতে পাচ্ছি না, যারা অনেস্ট তারা চোখ বন্ধ করে কিছু দেখতে পাবে না, দেখবা যে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? ব্ল্যাঙ্ক, একেবারে ব্ল্যাঙ্ক। যারা অনেস্ট তারা দেখবা ব্ল্যাঙ্ক, তারা হচ্ছে দেখবা ব্ল্যাঙ্ক। কারণ ভূতকে দেখা যায় না, ভূতকে দেখতে গেলেই ভূত পাল্লাই, ভূত ভূত পালাই। তো এরকম যখনই তোমার দেখতে থাকবা ভূতকে, ভূত ভয় পাবে তোমাকে দেখে আস্তে আস্তে, ঠিক আছে? ভূত ভূত তোমাকে দেখে ভয় পাবে, আস্তে আস্তে ভূত পালাবে। এরপরে তোমাকে আলিফ লায়লা দেখছো কেউ? আলিফ লায়লা, আলিফ লায়লা, আলিফ লায়লা, আলিফ লায়লা, কে কে দেখছো? আলিফ লায়লা দেখছো না? আলিফ লায়লাতে দেখতা যে ওইখানে আয়নার ভিতরে ভূতকে বন্দি করে রাখতো, মনে আছে? আয়নার ভিতরে ভূত বন্দি করে রাখতো। আমাদের তো এখন আর ওই জাদুর আয়না নাই, কিন্তু আমাদের আছে হচ্ছে এক ধরনের খাতা। যখন তুমি পড়তে বসবা, পাশে একটা প্যাড নিয়ে বসবা, পাশে একটা প্যাড নিয়ে বসবা। প্যাড নিয়ে বসার পরে যখনই মাথায় আসবে যে মোবাইলের বিকাশ করতে হইতো, তখনই লেখা রাখবা বিকাশ, বিকাশ। এই ভূতটা এখানে বন্দি হয়ে গেলে এই তোমার ব্রেনে আর আসবে না। ব্রেনের একটা ফাংশন আছে, ব্রেনের ফাংশনটা কি জানো? ব্রেন আকাম জিনিস প্রচুর মনে করতে যায়। এই বিকাশ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কি তুমি ভুলে যাওয়াটা খুব বেশি দরকার? বা ভুলে গেলে খুব ক্ষতি হবে, হবে না। কিন্তু ব্রেন হচ্ছে আকাম জিনিস খুব মনে রাখে। কামের জিনিস পড়াশোনা এটা সহজে মনে রাখতে চাইবে না, ঠিক আছে? এটা সহজে মনে রাখতে চাইবে না, এই জন্য কি করে ব্রেন বারবার এই বিকাশের কথাটা তোমার ব্রেনে নিয়ে আসে, বারবারই তোমাকে মনে করা দেয়, দেখ বিকাশ করতে হবে, বিকাশ করতে হবে, কিন্তু এটা তুমি কিন্তু ভুলতা না। এই জন্য তুমি যখন লেখা রাখবা, তখন ব্রেন সান্ত্বনা পাবে কি, যে এটা লেখা আছে, এটা আর ভুলার সম্ভাবনা নাই। এই জন্যই বলে লিখলে পড়াশোনা ভালো মনে থাকে, এটা ভুলার সম্ভাবনা। এরকম সবকিছু লিখে রাখবা, কতক্ষণ পর্যন্ত? এই যে 7টা থেকে পড়তে বসছিলা, যা মনে আসবে
8টা পর্যন্ত লিখে রাখবা। এরপরে তুমি প্ল্যান করবা যে এই কাজটা করবা কখন। তুমি অবশ্যই 8টার সময় কাজটা করে আসবা, বিকাশটা করে আসবা। তাহলে কি হবে, তোমার ব্রেন আস্তে 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 কনসেন্ট্রেশন, তুমি ট্যালেন্টে পরিণত হবা, ট্যালেন্টে পরিণত হবা। যারাকে দেখো তোমরা ট্যালেন্ট, ভালো স্টুডেন্ট বলো, এই তোমার মনে করো যে তোমাদের যারা লেকচার নেয় হোয়াটএভার, যদিও মনে করো না অনেকে, তারপরে কেউ কেউ তো মনে করো আর কি ট্যালেন্ট। আচ্ছা কিচ্ছু না, কেউ ট্যালেন্ট না, ঠিক আছে? তুমিও পড়তে বসো, সেও পড়তে বসো, সমস্যাটা কি? তুমি পড়তে বসো 18 ঘন্টা পড়ো, কিন্তু কাজের কাম কিচ্ছু পড়ো না। আর যারা আমরা পড়ি হচ্ছে 2-3 ঘন্টা, কিন্তু পড়ি টেবিলে যখন 2-3 ঘন্টা, তখন পৃথিবী ধ্বংস হয়ে গেলেও বুঝতে পারি না, ঠিক আছে? এই তোমাদের লেকচার নিচ্ছি, পুরোপুরি কনসেন্ট্রেশন দিয়ে লেকচার নিচ্ছি, ঠিক আছে? কোনো দিকে চিন্তা ভাবনা নাই, কোনো দিকে চিন্তা ভাবনা নাই। সো এই যে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে তোমাদের ট্যালেন্টের অংশ, ঠিক আছে? যারা কনসেন্ট্রেট করতে পারবা তারা লাইফে শাইন করতে পারবা সহজেই, আর যারা পারবা না তারা হচ্ছে আস্তে আস্তে ক্ষতি হয়ে যাবে। এখন ওষুধ তো 1 ডোজ পড়লে মানুষ ভালো হয়ে যায় তা না, ওষুধ লাগবে হচ্ছে 1 মাস। আমি যা যা শিখাই দিলাম তা তা পালন করবা, খাতা লিখে লিখে 1 মাস পালন করবা, দেখবা তোমাদের সমস্ত কনসেন্ট্রেশন পড়ার দিকে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা একটু ব্রেন হালকা করে ফেলছি, হালকা না হলেও চোখ বন্ধ করে সব ব্রেনকে ফাঁকা করে ফেলো, সব ব্রেনকে ফাঁকা করে ফেলো। তাহলে আমরা হচ্ছে এখন আমাদের মেন একটু টপিকে চলে যাচ্ছি। সেই টপিকটা কি? আমাদের পাকস্থলী। খেয়াল করো, আমি আবার একটা বাজে একটা আকারের মানুষ আঁকাচ্ছি, আবার একটা বাজে আকারের মানুষ আঁকাচ্ছি, ঠিক আছে? বাজে আকারের মানুষ আঁকাচ্ছি। আসলে আমি গ্রামে বড় হয়েছি তো, আমাদের ওখানে কোনো আর্ট কলেজ টলেজ যে থাকে এগুলো আমার ধারণা ছিল না। সো আমার আঁকাও খুব একটা বাজে হবে এটাই স্বাভাবিক। আমার এটা কিছু যায় আসে না, ঠিক আছে? আই অলরেডি বিকাম এ ডক্টর। প্র্যাকটিক্যাল খাতাও খুব ভালো আঁকতে পারতাম না, তবে হচ্ছে ভালো লাগে না। তুমি যদি স্পেসিফিক পয়েন্টগুলো আঁকাতে পারো ঠিক মতো, তাহলে ফুল মার্কস দিয়ে দেয় মেডিকেলে, ঠিক আছে? মেডিকেলে আঁকাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য আমাদের লেখাগুলো খারাপ হয়। দেখো এইখানে আমাদের একটা পর্দা থাকে, এখানে একটা পর্দা থাকে, যার নাম তোমরা সবাই জানো, তার নাম হচ্ছে ডায়াফ্রাম। তার নাম হচ্ছে ডায়াফ্রাম, তার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের উপরে মাঝ বরাবর বাম দিকে একটু হেলায় থাকে হচ্ছে হার্ট, একটু হেলা থাকে হচ্ছে হার্ট, একটু হেলা থাকে হচ্ছে হার্ট। আর তার নিচে যদি আমরা আঁকতে চাই এরকম ইসোফেগাস নামার পরে এইখানে থাকে হচ্ছে আমাদের পাকস্থলী, এখানে থাকে আমাদের পাকস্থলী। খেয়াল করো, হার্টের নিচ বরাবরই কিন্তু পাকস্থলী আছে, ঠিক আছে? হার্টের নিচ বরাবরই আছে পাকস্থলী, হার্টের নিচ বরাবরই হচ্ছে পাকস্থলী। হ্যাঁ, আমার শেষ হয়ে যাবে, নামাজের সময় অনেকখানি আছে, 4:45 পর্যন্ত নামাজ, তার মধ্যে আমি শেষ করে ফেলবো। আমি নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ, কখনো নামাজ বাদ দিই না, ইনশাল্লাহ বাদ দিব না। তারপর দেখো এই পাকস্থলী, তাহলে আমরা হচ্ছে পাকস্থলী আমরা একটু আগায় ফেললি, একটু আগায় ফেললি, এই হচ্ছে আমাদের পাকস্থলী, এই হচ্ছে আমাদের পাকস্থলী, এই হচ্ছে আমাদের পাকস্থলী। কয়েকটা জিনিস পড়াই ফেলবো, ঠিক আছে? কয়েকটা জিনিস পড়াই ফেলবো। এই হচ্ছে আমাদের পাকস্থলী। এই যে পাকস্থলী, এই পাকস্থলীর এই অংশটা দেখো তো কোথায় আছে? হার্টের কাছাকাছি আছে না? এখন তোমরা সবাই সবাই চ্যাট বক্সে লিখো, সবাই চ্যাট বক্সে লিখো যে হার্টের ডাক্তার কি বলে। যেমন আমরা ব্রেনের ডাক্তার কি বলি? ব্রেনের ডাক্তার কি বলি? নিউরোলজিস্ট বলি না? নিউরোলজিস্ট বলি না? হ্যাঁ, গুড। আমরা হার্ট ডাক্তার বলি কার্ডিওলজিস্ট, আমরা হার্টের ডাক্তারকে বলি কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট। যারা বলছো আমার আমার হাতের আঁকা ভালো হয়েছে, থ্যাংক ইউ, তার মানে বুঝতে হবে তোমাদের হাতের আঁকাটা আমার চেয়ে তো বাজে, ঠিক আছে? সমস্যা নাই, ভালো ডাক্তার হবো, তাহলে তোমরা ইনশাল্লাহ চান্স পাবা। আমি তো ডাক্তার হবো বুঝছিলাম কখন, যেমন হাতের লেখা খারাপ ছিল তখন আমি কনফার্ম ছিলাম যে আমি ডাক্তার হবো ইনশাল্লাহ, এবং ভালো ডাক্তার হবো। আলহামদুলিল্লাহ এখন ভালো ডাক্তার হচ্ছি। দেখো হার্টের কাছাকাছি এই অংশ থাকে, এই জন্য এটার নাম হচ্ছে কার্ডিয়াক অংশ, এটা হচ্ছে কার্ডিয়াক অংশ, ঠিক আছে? এটা হচ্ছে কার্ডিয়াক অংশ। কোনো কিছুর শেষ প্রান্তকে বলা হয় পাইলোরাস, এই জন্য এই শেষের অংশটাকে বলা হচ্ছে পাইলোরিক অংশ, পাইলোরিক অংশ, ঠিক আছে? দেখো এই জায়গাটা দেখতে আমরা আলাদাভাবে আঁকি, দেখতে এরকম গম্বুজ মনে হচ্ছে, দেখতে এরকম গম্বুজ মনে হচ্ছে, দেখতে এরকম গম্বুজ মনে হচ্ছে, এটা হচ্ছে গম্বুজ। গম্বুজের ইংরেজি হচ্ছে ফান্ডাস। গম্বুজের ইংরেজি কি? ফান্ডাস। গম্বুজের ইংরেজি কি? ফান্ডাস। দেখো এই জায়গায় এই যে কার্ডিয়াক অংশ, আমি যেন ইচ্ছা মতো খাওয়ার যে কোনো সময় মুখে ঢালতে না পারি, এই জন্য একটা দরজা আছে, এই জায়গায় একটা দরজা আছে, এই জায়গায় একটা দরজা আছে। এই যে দরজাটা কার্ডিয়াক অংশের দরজা, এই জন্য এটার নাম হচ্ছে কার্ডিয়াক দরজা, কার্ডিয়াক দরজা বা কার্ডিয়াক স্ফিংটার। দরজার ইংরেজি হচ্ছে স্ফিংটার। এই যে পাইলোরাস, এই পাইলোরাসের এখানে একটা দরজা আছে, যেহেতু পাইলোরাসের এখানে দরজা, এই জন্য এটার নাম হচ্ছে পাইলোরিক, পাইলোরিক কি হবে? পাইলোরিক দরজা, পাইলোরিক দরজা বা হচ্ছে স্ফিংটার। এটা আসলে আমি আবিষ্কার করিনি তো, আমি আবিষ্কার করে বললে বলতাম পাকস্থলীর শেষ দরজা, পাকস্থলীর প্রথম দরজা, সোজা হইতো। সমস্যা হচ্ছে ওই সময় আমি জন্মগ্রহণ করি নাই, ওরা আগে আবিষ্কার করে ফেলছে, নাহলে আমি আবিষ্কার করতাম। তাহলে দেখো এই অংশটা কি? অংশটা দেহ না, এটা হচ্ছে আমাদের দেহ বা হচ্ছে বডি, সোজা কথা, দেহ বা হচ্ছে বডি। খেয়াল করো তো ভাঁজটা, খেয়াল করো এই ভাঁজটা কি ছোট ভাঁজ না? এই ভাঁজটা কি বড় ভাঁজ না? বাঁক হয়ে আছে না? বাঁকা হয়ে আছে না? ভাঁজটা বাঁকা হয়ে আছে তো,
ঠিক আছে, ভাঁজটা বাঁকা হয়ে আছে, এই জন্য এই বাঁকাটার নাম হচ্ছে ছোট বাঁক। ছোট বাঁক, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তাই না, এটা হচ্ছে ছোট বাঁকা, ছোট বাঁক। এটা হচ্ছে আমাদের ছোট নদী চলে বড় বাঁকে, এটা হচ্ছে বড় বাঁক, বড় বাঁক, বড় বাঁক, এটা হচ্ছে আমাদের বড় বাঁক, এটা হচ্ছে আমাদের বড় বাঁক। আচ্ছা, অফিসের কেউ আছেন, একটু রেসপন্স করবেন? অফিসের কেউ আছেন? অফিসের কেউ আছেন? আচ্ছা, যারা আমাকে দেখতে চাও তাদেরকে বলে ফেলি, আমাকে দেখা তো সোজা না, যখন মেডিকেলে চান্স পাবা তখন দেখতে পাবা ইনশাল্লাহ, ডিএমসি তে যখন আসবা তখন দেখতে পাবা, ঠিক আছে, আইসা আমার নাম বললেই দেখতে পাবা, সবাই চিনে আমাকে, কিন্তু এমনি দেখা, এমনি দেখতে দেওয়া যাবে না, চান্স পেলে দেখতে পাবা, ঠিক আছে। দোয়া করি সবাই চান্স পেয়ে যাও, সবাই আসো, সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। ওকে, এটা হচ্ছে আমাদের বড় বাঘ ছোট বাঘ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, আইডেন্টিফিকেশন পয়েন্ট থেকে একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন থাকবে, আইডেন্টিফিকেশন পয়েন্ট থেকে একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন থাকবে। ওকে, 2 নম্বর কোশ্চেন যেটা থাকবে সেটা আমি তোমাদের বলেই, 2 নম্বর কোশ্চেনটা খুব কঠিন এবং ইম্পর্টেন্ট, 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 কারণ তোমাদের বই ভুল থাকে এবং এখান থেকে বারবার কোশ্চেন করে বইয়ের ভুলটাকে অ্যাভয়েড করে। খেয়াল করো, তোমাদের বই কিন্তু অনেক রকমের ভুল আছে, আমি কোনো ভুল সংশোধন করি না, করি নাই, কারণ ওই ভুলগুলো ওভাবেই আসে। তবে যে ভুলটা এখন সংশোধন করে দেবো এটা সংশোধন করতে হবে, কারণ এই ভুলগুলো এভাবে কোশ্চেন আসে না, এটা ঠিক করেই কোশ্চেন আসে, মাথা থাকবে। আমি আবার বলতেছি, এখন যা পড়াবো এর পড়াতে গেলে মাথা নষ্ট হয়ে যায় তোমাদের, ভাই কি বলতেছেন কি বলতেছেন কি বললেন, এটা চ্যাট বক্স কোশ্চেন বক্স সব একবারে মাথা নষ্ট করে দাও তোমরা। কিন্তু আবারও বলতেছি আমি তোমাদেরকে, আবারও বলতেছি আমি তোমাদেরকে, এখন যেটা পড়াবো, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে বইয়ের ভুলটা এভাবে কোশ্চেন আসে না, এটাকে সঠিক করেই কোশ্চেন আসে, এটা হচ্ছে সঠিক করেই কোশ্চেনে আসে, সঠিক করেই কোশ্চেন আসে। মনে করো আমাদের যে দেয়াল, তোমাদের যে দেয়াল, দেয়ালে যদি এটা ইট হয়, এটা একটা ইট, এটা একটা ইট, তার পাশে কি একটা লেয়ার আছে না, তার পাশে একটা লেয়ার আছে কি, প্লাস্টার, তার পাশে প্লাস্টার, তারপরে আরেকটা কি লেয়ার আছে, তারপরে এখানে আরেকটা কি আছে, চুন, তারপরে একটা কি দেওয়া আছে মানে রং করা আছে, তারপরে একটা রং করা আছে, তাই না, রং করা আছে, রং করা আছে, রং করা আছে। এরপরে তুমি ধরো আরেকটা পর্দা টাঙ্গালা, আরেকটা পর্দা টাঙ্গালা, আরেকটা পর্দা টাঙ্গালা, অথবা বাইরে একটা কিছু দিলা, তাহলে কয়টা লেয়ার হলো তোমার দেয়ালের, 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4। যারা ঘুমাচ্ছে তারা চোখটাকে উপর দিকে তোলো, ঘুম ভেঙে যাবে, ঠিক আছে, অথবা নিজের গালে নিজের থাপ্পড় মারো, ঘুম ভেঙে যাবে, জোরে, খুব জোরে থাপ্পড় মারবা, শব্দ যেন হয় না, শুনতে পায় না, শব্দ শুনতে পায় না, এমনি হলে তো ঘুম ভাঙবে না, নিজের গালে এমন ভাবে চড় মারবা যেন মুখ দিয়ে রক্ত বের হয়, ঘুম কোথায় চলে যাবে, ঠিক আছে। ওকে, আমরা 2 বন্ধু পড়তাম, আমি আর হচ্ছে আমার একটা বন্ধু ওয়াহিদুল, আমরা দুজন পড়ার সময়, যারা তোমাদেরকে, যারা চাচ্ছ যে ইয়া চাই, মোটিভেশন চাই, মোটিভেশন বলে কোনো শব্দ নাই, ঠিক আছে, পড়তে হবে, এটা হচ্ছে মোটিভেশন। চান্স পাওয়ার জন্য মেইন কথা হচ্ছে যদি পারো 2জন মিলে পড়বা। কি করবা, আমি আর ওয়াহিদুল একসাথে পড়তাম, ঠিক আছে, ওয়াহিদুল আর আমি পড়তে পড়তে আমরা সময় ভাগ করে নিতাম, এই আধা ঘন্টা আমাদের এই টপিকটুকু পড়তে হবে। পড়ার পরে আমরা খুব বাজে ছেলে ছিলাম তখন ওই সময়, পড়ার পরে কোশ্চেন করতাম একজন আরেকজনকে, আমাদের সিস্টেম ছিল কোশ্চেন করার পরে যদি কেউ না মারে তাহলে ও একটা মারবে, মানে চড় মারবে আর কি, ঠিক আছে। সো এইটার কারণে এই চড়ের ভয়ে অনেক পড়া হয়তো, পড়া মনে রাখতে পারতাম, ঠিক আছে। সো দেখো তোমরা এরকম কোনো টেকনিক আবিষ্কার করতে পারো কিনা। হ্যাঁ, ওয়াহিদ ভাইও চান্স পেয়েছে, আমরা দুজন একসাথে আছি এখানে, আমরা দুজন দুজনকে, আমাদের গাল ব্যথা হয়ে গেছিল রে, চান্স। ওকে, হ্যাঁ ওয়াহিদ ভাইও চান্স পেয়েছে। দেখো তাহলে, দেখো তাহলে এই যে হচ্ছে আমাদের 4টা লেয়ার বললাম না, দেয়ালের লেয়ার যেমন 4টা, আমাদের পাকস্থলীর এখানেও এরকম 1 2 3 4টা লেয়ার থাকে, এরকম 4টা লেয়ার থাকে, এরকম 4টা লেয়ার থাকে। এখন তোমাদের প্রথম কথা হচ্ছে ভাই বই দেওয়া আছে 5টা, আর কেউ কেউ বলতেছো ভাই বই দেওয়া আছে 3টা, যেটা 5টা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, আর যেটা 3টা দেওয়া আছে সেটা ঠিক দেওয়া আছে। ভাইয়া কি বললেন, 5টা দেওয়া আছে ভুল দেওয়া আছে, 3টা দেওয়া আছে ঠিক দেওয়া আছে, হ্যাঁ খেয়াল করো, আমি বলি, আমি খেয়াল করো একেবারে টু দি পয়েন্ট বলবো, একবার বলবো, সময় নাই তো, একবার বলবো, টু দ্য পয়েন্ট বলবো, খুব মাথায় মনোযোগ দিয়ে শুনবা। এই যে ভেতরের যে জায়গাটা, মানে যে জায়গাটার ভিতরে আমাদের পাকস্থলী খাবার থাকে, খাবার যে থাকে তাকে বলা হচ্ছে বোলাস। এই যে পাকস্থলী খাওয়ার অংশটাকে বলা হয় হচ্ছে বোলাস। যে জায়গাটায় খাবার থাকে এই জায়গার এই এই যে এই স্তরটা, এই স্তরটাকে বলা হয় হচ্ছে মিউকোসা, মিউকোসা। তারপরে এই জায়গাকে বলা হয় মিউকোসার নিচে, যেহেতু তোমরা সবাই জানো নিচের ইংরেজি কি, নিচের ইংরেজি কি দেখি, তোমরা লিখো তো একবার, নিচের ইংরেজি কি লিখো তো একবার, নিচের ইংরেজি সাব, এই তো সাবাস, সাব মিউকোসা, মিউকোসা। তারপরে এই জায়গায় হচ্ছে পেশি স্তর, এই জায়গায় হচ্ছে পেশি স্তর, পেশি স্তর। তারপরে একেবারে বাইরের দিকে যেটা, যেটা আমরা হাত দিয়ে ধরতে পারবো পাকস্থলী হাত দিলে, সেটা হচ্ছে আমাদের, সেটা আমাদের সেরোসা, সেটা আমাদের সেরোসা।
তোমাদের বইয়ে একটু ভুল দেওয়া আছে, আগের বইগুলোতে যারা পড়তেছো তাদের হচ্ছে এই সাবমিউকোসার পরে দেওয়া আছে হচ্ছে মাস্কুলারিস মিউকোসা, এটা ভুল। ঠিক আছে, এটা ভুল, এটা আমি লিখবো না, যেটা ভুল সেটা আমি লিখবো না। এই জায়গাটা কোশ্চেন কখনো ভুল আসে না স্যারদের, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ভাইয়া 3টা দেওয়া আছে যে কোথাও, 3টা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে জানো? এই যে পেশি স্তর আছে না, এই পেশি স্তরের আরো 3 রকম পেশি থাকে, এই জন্য এটাকে বলা হয় 3টা, 1 2 3। কেমন 1 2 3? এই পাকস্থলী যদি আমরা কাটি এভাবে দেখতে পাবো, পাকস্থলীর একটা মাসল আছে, পাকস্থলীকে পুরাটা এরকম গোল করে ঘেরা আছে, পাকস্থলীকে এরকম গোল করে ঘেরা আছে। একটা মাসল আছে পাকস্থলীকে এরকম লম্বা ভাবে ঘেরা আছে, এই লম্বা পুরোটাই লম্বা, মানে পুরো পাকস্থলী এরকম লম্বা ভাবে আছে। আর আছে পুরো পাকস্থলীকে এরকম গোল করে ঘেরা আছে। তাহলে 2 রকম গেল। আর একটা আছে পাকস্থলীকে এরকম ক্রস ভাবে ঘেরা আছে, এরকম ক্রস, একবারে পুরোটাই এরকম 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 এরকম। তাহলে 3 রকম মাসল চলে গেল না আমাদের, এই এরকম এরকম অবলিক, অবলিক ক্রস বলে অবলিক বলা হয়। তাহলে 3 রকম মাসল আছে না, 3 রকম মাসল আছে না, এইটাই হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে আমাদের, আচ্ছা এটা বুঝুন না অনেকে, সেরোসা। এটা হচ্ছে আমাদের এই 3টা স্তর, যেটা বলা হয় যে মসৃণ পেশির স্তর হচ্ছে 3টা। মসৃণ পেশির স্তর হচ্ছে 3টা। ডাইজেস্টে 5টা দেওয়া আছে আমি জানি, কোথায় 5টা দেওয়া আছে সেটা আমি জানি, সেটা তোমাদেরকে বলেও ফেলছি, কিন্তু তোমার আনসার কি করবো সেটা বলে ফেলছি। ঠিক আছে, আনসার বলে ফেলছি হচ্ছে 4টা, ক্লিয়ার হচ্ছে 4টা। এটুক, আর কোনো কোশ্চেন নাই, এটা নিয়ে কোনো কোশ্চেন হবে না, চ্যাট বক্সে কোশ্চেন হবে না, কিউএনএ তেও কোশ্চেন হবে না। আর যারা এখনো কিউএনএ তে মানে নিজে নিজে ব্যস্ত, তাদেরকে একটা কথা বলি, তোমাদের মানে জানি না তোমাদের ভাগ্যে কি লেখা আছে, কারণ তোমরা মনোযোগ দিয়ে লেকচার না শুনলে এই লেকচার পাবা না। ঠিক আছে, এই লেকচার পাবা না। ওকে, তাহলে দেখো, তাহলে হচ্ছে দেখো, আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইড হচ্ছে এটারই আরো কিছু নাম আছে, নাম থেকে কোশ্চেন আসবে, যা যা বললাম এখান থেকে একটা কোশ্চেন আসবে, খেয়াল করো, এখান থেকে একটা কোশ্চেন আসবে, যা যা বলছি যে এখান থেকে একটা কোশ্চেন আসবে, একটা কোশ্চেন আসবেই। এরপরে যেটা বলবো, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কোষ, সেটা হচ্ছে আমাদের কোষ, এটা হচ্ছে আমাদের কোষ। এই যে পাকস্থলী, এই পাকস্থলীর এইখানে আমাদের 4 ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ থাকে, 1 2 3 4, 4 ধরনের কোষ থাকে। 1 নম্বরের কোষের নাম হচ্ছে প্যারাইটাল কোষ, প্যারাইটাল। তোমরা এতক্ষণ লেকচারে থাকতে থাকতে যেমন টাল হয়ে গেছো, এই হচ্ছে টাল হয়ে গেছে, এই টাল হয়ে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, HCl ক্ষরণ করে। ঠিক আছে, HCl ক্ষরণ করে। তারপরে নাম হচ্ছে চিপ সেল, তারপরে নাম হচ্ছে চিফ কোষ, চিফ কোষ, চিফ কোষ ক্ষরণ করে হচ্ছে পেপসিনোজেন, পেপসিনোজেন, চিপ কোষ ক্ষরণ করে হচ্ছে পেপসিনোজেন, চিপ কোষ ক্ষরণ করে হচ্ছে পেপসিনোজেন, চিপ কোষ ক্ষরণ করে হচ্ছে পেপসিনোজেন। যখন এই পেপসিনোজেনটা আমাদের এখানে থাকে তখন কোনো কাজ করতে পারে না। যখন HCl আসে, HCl যখন ক্ষরণ হয় তখন পেপসিনোজেনকে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে, পেপসিনে পরিণত করে। তখন এটা আমাদের প্রোটিনকে পরিপাক করে, তখন এটা আমাদের প্রোটিনকে পরিপাক করে। এই জন্য আমাদের পাকস্থলী নিজে নিজে কখনো হজম হইতে পারে না, নিজে নিজে কখনো হজম হইতে পারে না। ঠিক আছে, পাকস্থলী কখনো নিজে নিজে হজম হইতে পারে না। তারপরে আর 2টা কোষের নাম বলে ফেলি, একটা হচ্ছে তোমাদের মিউকাস কোষ, মিউকাস কোষ, এখান থেকে ক্ষরণ হয় হচ্ছে মিউকাস। মিউকাস কি জিনিস? তোমরা যারা সর্দি লাগছে, কখনো ঠান্ডা লাগছে, তখন দেখবা নাক দিয়ে একটা পানি পড়ে, এইটাই হচ্ছে তরল, যে মানে থকথকে তরল যে পদার্থ, সেটা হচ্ছে আমাদের মিউকাস। তো এখানে যখন মিউকাস থাকে তখন এই সেলটা হচ্ছে আমাদের পাকস্থলী ক্ষতি করতে পারে না। ঠিক আছে, আর একটা কোষ যেটা তোমরা কখনো শোনো নাই নাম, সেটা হচ্ছে আর্জেন্টা ফাইন কোষ, আর্জেন্টা ফাইন কোষ। এটা কাজ কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর। হ্যাঁ, আইএফ তো লিখলেন, কিন্তু আইএফ জিনিসটা কি সেটা বুঝি না, ভালো কথা। আর আইএফ তো তোমার বোঝার কথা না, তোমার তো বাচ্চা, তাই না? মেডিকেল সেক্টরে তোমরা হচ্ছে অনেক বাচ্চা। এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা হচ্ছে ইনট্রিনসিক ফ্যাক্টর। ঠিক আছে, এটা তোমাদের বেশি কিছু জানা দরকার নেই। মনে করো একটা কোষ, যে কোষটা হচ্ছে ভিটামিন B12 কে শোষণ করে, শুধু এটুকু লাগবে তোমাদের, এটুকু লাগবে, এর বেশি কিছু আর লাগবে না। তাহলে যদি বলে কোষ কয়টা, তাহলে আনসার হচ্ছে 4টা। কোষ কয়টা? আনসার হচ্ছে 4টা। এই 4টা হচ্ছে এনজাইম ক্ষরণ করে বেশিরভাগ ক্ষেত্রে। মিউকাস যদি এনজাইম না, তারপরে কোষ হচ্ছে 4টা। এই জায়গায় এক ধরনের কোষ থাকে যার নাম হচ্ছে জি কোষ, যার নাম হচ্ছে জি কোষ। দেখো খেয়াল করো, যদিও হচ্ছে এই জায়গায় আমি জানি যে 5টা, কিন্তু বইয়ের এই জায়গায় কোশ্চেন এভাবেই হয়, কারণ স্যাররা এটা পড়ে দেখবে না। কিন্তু আগেরটা ঠিক করে দিচ্ছে, এগুলা ঠিক করা দরকার না, এটা যেভাবে আছে সেভাবেই। এই জি কোষ থেকে হচ্ছে গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন, একটা শুধুমাত্র হরমোন ক্ষরণ হয়, বাদ বাকি সব কি
এনজাইম। গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ হয়। তাহলে কোষ কয়টা আনসার করো তো দেখি। পাকস্থলীর কোষ কয়টা আনসার করবা, আমি যেটা বলছি সেটা আনসার করবা। কোষ কয়টা, পাকস্থলীর কোষ কয়টা, 4টা। গুড। পাকস্থলীর কোষ কয়টা, 4টা। এটা আনসার, এটাই আনসার। পাকস্থলীর কোষ কয়টা, 4টা, 5টা হবে না, হ্যাঁ এখানে 4টা আনসার হবে। ওকে, তাহলে তারপরে চলে গেলাম হচ্ছে পরবর্তীতে। দেখো আমাদের মুখ্য গহ্বরে আমি সবসময় বলে আসছি টায়ালিন থাকে আর মল্টেজ থাকে। পরিপাক হয় শুধুমাত্র কার্বোহাইড্রেট, পরিপাক হয় শুধুমাত্র কার্বোহাইড্রেট। মুখ বিবরে কি হয় না, আমিষ আর স্নেহের কোনো পরিপাক হয় না, মানে প্রোটিন লিপিডের কোনো পরিপাক হয় না, প্রোটিন লিপিডের কোনো পরিপাক হয় না, প্রোটিন লিপিডের কোনো পরিপাক হয় না। তাহলে এটা গেল। পাকস্থলীতে কি হয়, পাকস্থলীতে যে খাবারটা আসছিল আমি বলেছিলাম না, এখানে একটা স্ফিংটার থাকে যার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এখানে থাকে হচ্ছে, সরি এটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক স্ফিংটার। এই যে পাইলোরিক স্ফিংটার এর কাজ কি, খাবারটা যেন পাকস্থলীতে আইসাই একবারে বের হয়ে না যায়। তাহলে কি হইতো, আমরা এখন খাইতাম, এখন খাবার খেলাম, খাবার খেলাম, খাবার খাওয়ার 5 মিনিট পরে আবার আমাদের খিদে লাগতো, তাই না? কারণ পাকস্থলীতে খাওয়া থাকতো না। কিন্তু কি হয়, আমরা দিনে 3-4 বার খাই। কারণ কি, এখানে খাবারটা 2 থেকে 6 ঘন্টা আটকে থাকে। কার মাধ্যমে আটকে থাকে, এই যে আমাদের পাইলোরিক স্ফিংটারের মাধ্যমে আটকে থাকে। ঠিক আছে, উপর দিকে কেন বমি হয় না সবসময়, কারণ এখানে আমাদের কার্ডিয়াক স্ফিংটারের মাধ্যমে আটকে থাকে। এই যে তোমরা বলতেছিলে অনেকে 3টা মসৃণ পেশির স্তর 3টে, এখন বুঝছো কেন 3টা? আমাদের এই যে পেশি সেটার হচ্ছে 3টা আলাদা আলাদা স্তর, আমাদের পেশি সেটা হচ্ছে আলাদা আলাদা 3টা স্তর। ঠিক আছে, তাহলে খাদ্যকে কাইম বলে কি, এই যে 2টা শব্দ জানবা, একটা হচ্ছে বোলাস, একটা হচ্ছে কাইম। আমরা যখন মুখে খাবার চিবাই, চিবালে যে দলা পাকায় যায়, এই দলা পাকাকে বলা হয় হচ্ছে মন্ড। ঠিক আছে, মুখে হচ্ছে মন্ড, মুখে হচ্ছে মন্ড বা বোলাস, মন্ড বা হচ্ছে বোলাস, এটা হচ্ছে মুখে হয়। মুখ থেকে খাবার যখন পাকস্থলীতে আসে তখন সেটা হয় হচ্ছে আমাদের কাইম। এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে। কাইম কোথায় পাওয়া যায়, কাইম কোথায় পাওয়া যায়, পাকস্থলীতে পাওয়া যায়, পাকস্থলীতে পাওয়া যায়। আর বমি কেন হয়, একজন জিজ্ঞাসা করেছো, এই যে আমাদের এই দরজাটা যখন দুর্বল হয়ে যায় কোনো কারণে, বা কোনো কারণে যখন অসুস্থ হয়ে যায় তখন বমি হয়। ঠিক আছে, তাহলে দেখো পাকস্থলীতে রাসায়নিক পরিপাক, হ্যাঁ পাকস্থলীতে কোনো শর্করা পরিপাক হয় না, পাকস্থলীতে কোনো শর্করা পরিপাক হয় না, পাকস্থলীতে কোনো শর্করা পরিপাক হয় না। নামাজের ব্রেক ভাইয়া, আমি আর 10 মিনিট সময় নেবো, তো 10 মিনিট শেষ করার পরেই নামাজে চলে যাওয়া। ঠিক আছে, কাইম মানে হচ্ছে দলা, কাইম মানে হচ্ছে এক ধরনের খাদ্যের দলা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এতক্ষণ থেকে আমি অনেকবার দূরে কথা বলছি, পেপসিন পেপসিন বলে চিল্লাইছি, তাই না? তোমাদের খালি নামটা লাগবে, পেপসিন খালি নামটা লাগবে। পাকস্থলীতে প্রোটিন পরিপাক করার জন্য লাগে হচ্ছে পেপসিন, আর দুধ পরিপাক করার জন্য লাগে হচ্ছে রেনিন, দুধ পরিপাক করার জন্য লাগে হচ্ছে রেনিন। এই রেনিন আরেকটা জায়গায় ক্ষরণ হয়, এই রেনিন আরেকটা জায়গায় ক্ষরণ হয়, তার নাম হচ্ছে কিডনি, তার নাম হচ্ছে কিডনি। ঠিক আছে, ওটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে ধরনের এনজাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এনজাইম, এটা হচ্ছে আমাদের এনজাইম। কথাটা মাথায় রাখবা, ঠিক আছে, কথাটা মাথায় রাখবা, কথাটা মাথায় রাখবা, কথাটা মাথায় রাখবা। দেখো এই যে রেনিন, এটা হয় হচ্ছে তোমাদের পাকস্থলী থেকে, পাকস্থলী। ঠিক আছে, আর এই যে এটা ডাবল এন, যেটা কিডনি দুইটা, তার ডাবল এন যেটা সেটা হচ্ছে আমাদের কিডনির, এটা হয় হচ্ছে আমাদের, এটা হয় হচ্ছে আমাদের কিডনি থেকে। ঠিক আছে, সরি উল্টা হয়েছে রে। এই যে আমাদের রেনিন, রেনিন এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে আমাদের এই পাকস্থলী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাকস্থলী থেকে ক্ষরণ হয়, হ্যাঁ এটা আমাদের পাকস্থলী থেকে ক্ষরণ হয়। আর এই যে রেনিন, এটা আমাদের কিডনি থেকে ক্ষরণ হয়, কিডনি থেকে ক্ষরণ হয়, কিডনি থেকে ক্ষরণ হয়। ঠিক আছে, দুটাই হচ্ছে আমাদের এনজাইম। তাহলে আমাকে একটু আনসার করো তো, রেনিন, রেনিন, রেনিন এটা কি এনজাইম না হরমোন, লিখো। হ্যাঁ বাংলায় অল, এটা কোনো সমস্যা নাই, তোমাদের সমস্যা নাই, এমনি বোঝানোর জন্য বললাম। তুমি খালি মাথায় রাখো যে দুই জায়গা থেকে রেনিন ক্ষরণ হয়, দুই জায়গা থেকে রেনিন ক্ষরণ হয়, একটা হচ্ছে পাকস্থলী থেকে ক্ষরণ হয়, আর একটা হচ্ছে আমাদের কিডনি থেকে ক্ষরণ হয়। ঠিক আছে, একটা পাকস্থলী থেকে ক্ষরণ হয়, একটা কিডনি থেকে ক্ষরণ হয়, দুটোর কাজ আলাদা কিন্তু বানান এক, নাম এক। ঠিক আছে, তোমাদের জন্য এক, বাংলা বানান এক। তাহলে তোমাদের মেন পরীক্ষা আসবে কি, পরীক্ষা আসবে হচ্ছে রেনিন কি এনজাইম না হরমোন, তোমাদের আনসার হচ্ছে এনজাইম। তাহলে আনসার হচ্ছে মেন কি, এনজাইম। ঠিক আছে, তাহলে আমাদের এটুক গেল। দেখো তোমাদের এই জায়গা থেকে আমাদের লালা খাইছিলাম না, লালা লালা, বাচ্চা টস টস করে রস পড়তেছিল, ওইটা পানি ছিল বেশি, এই জন্য হচ্ছে রস পড়ে যাচ্ছিল। কতটুকু পানি, দেখবা কোনো একটা সময় মুখে অনেক বেশি পানি পানি করে, আবার কোনো সময় মুখ শুকায় যায়। তাহলে যখন মুখ শুকায় যায় তাহলে পানি কম থাকবে, মুখ ভিজা আছে তার মানে কি পানি বেশি আছে, সো পানির পরিমাণ পার্থক্য হতে পারে 95.5 থেকে 99.5। এগুলো তোমাদের পড়ায় ফেলছে, এগুলো তোমাদের আর লাগবে না, এগুলো তোমাদের আর লাগবে না। ঠিক আছে,
তাহলে দেখো এই কোষগুলো পড়ে ফেলছি, কোষগুলো তোমরা পারবা। 4 ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ থাকে, ঠিক আছে। এটা পরীক্ষা কিন্তু আসবে, এটা পরীক্ষা কিন্তু আসবে, এটা পরীক্ষা কিন্তু আসবে, ঠিক আছে। আর যারা অনেকবার জিজ্ঞাসা করতো স্যার একবার বলেন, তোমাদেরকে স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে ভাইয়া, স্লাইড লিখে দেওয়া আছে, স্লাইডগুলো পড়লেই হবে, ঠিক আছে। আর্জেন্টিফাইন কোষ, জাইমোজেনিক কোষ, এগুলো সব পড়লেই হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখন যেটা ক্ষুদ্রান্তের পরিপাক, দেখো ক্ষুদ্রান্তের পরিপাক তোমাদের পরীক্ষায় কখনো কিছু আসবে না এই ধরনের, খালি 3টা কথা মাথায় রাখবা, ঠিক আছে। কয় ধরনের খাওয়ার পরিপাক হয়? সব ধরনের খাওয়ার পরিপাক হয় কোথায়? ক্ষুদ্রান্তে। সব ধরনের খাওয়ার পরিপাক হয় কোথায়? ক্ষুদ্রান্তে। সব ধরনের খাওয়ার পরিপাক কোথায়? ক্ষুদ্রান্তে। তার মানে কি? আমিষ, শর্করা, স্নেহ, 3 ধরনের খাওয়ারই, না বিক্রিয়া মুখস্থ করা লাগবে না, বিক্রিয়া পরীক্ষা আসে না, শুধু এনজাইমের নাম পড়তে হবে, এনজাইমের নাম পড়তে হবে, আমি এনজাইমের নাম পড়াই দেবো, ঠিক আছে। কোলেসিস্টেকাইন, এটা মাথায় রাখো, এটা আগামীকালের পড়া, আগামী পরশু দিনের পড়া, কোলেসিস্টেকাইন। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিত্ত লবণ। পিত্ত লবণে 2টা লবণ থাকে, একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট, পিত্ত লবণে 2টা লবণ থাকে, একটা সোডিয়াম গ্লাইকোকোলেট আর একটা সোডিয়াম টরোকোলেট। কিন্তু মাথায় রাখতে হবে পিত্তে কোনো এনজাইম থাকে না, পিত্তে কোনো এনজাইম থাকে না, মাথায় থাকবে এই কথাটা, মাথায় থাকবে, পিত্তে কোনো এনজাইম থাকে না। পরীক্ষা কোশ্চেন আসবে নিচের কোন এনজাইম পিত্তে পাওয়া যায়, ঠিক আছে, নিচের কোন এনজাইম পিত্তে পাওয়া যায়, 1 2 3 লাস্টেরটা কোনোটাই না, আনসার কোনটা? আমি আর লিখলাম না, সময় তোমাদের সময় বাঁচানোর জন্য। 1 2 3 লাস্টেরটা হচ্ছে কোনোটাই না, তাহলে আনসার কোনটা? 1 2 3 যে কোনো এনজাইম বসা দাও, টায়ালিন, কার্বক্সিপেপটাইডেজ, কোলাজিনেজ, কোনোটি না, তাহলে আনসার কি? কোনোটা, কোনোটি না, কোনোটি না, কোনোটি না, সোজা কথা, তাই না? আমার বেশি জানা দরকার নাই তো, আমরা যেটুকু কোশ্চেন আসবে ওটুকু জানলে আমাদের শেষ, আমরা চান্স পেয়ে গেলে তারপরে তুমি অনেক কিছু জানতে পারবা, তারপর তুমি আসবা, আমি তোমাদেরকে বড় বড় ক্লাস নিয়ে অনেক কিছু শেখাইতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এখন বেশি জানা দরকার নাই, এখন চান্স পাওয়ার জন্য যা দরকার সেটুকু জানতে হবে আমাদের, ঠিক আছে। এখন চান্স পাওয়ার জন্য যা দরকার তাই জানতে হবে। তাহলে আমাদের এই সেলকে প্রশমিত করে গেল। আমাদের কেন, কেন এই যে পিত্তরস লাগে? আমাদের পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ হয়, পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ হয়, এই অ্যাসিডটা আমাদের ডিওডানামে যায়, যায় যেন ক্ষতি করতে না পারে, এই জন্য আমাদের এইখান থেকে হচ্ছে পিত্তরস ক্ষরণ হয়। পিত্ত কি করে? এই HCl কে নষ্ট করে দেয়, HCl কে নষ্ট করে দেয়। তারপর আমাদের যে অগ্নাশয় আছে, এই অগ্নাশয়টা, এই অগ্নাশয়টা হচ্ছে অগ্নাশয় রসক্ষরণ করে, অগ্নাশয়টা রস রসক্ষরণ করে, ঠিক আছে। এই অগ্নাশয় রসক্ষরণ করে এবং অগ্নাশয় রসটা হচ্ছে ক্ষারকে কাজ করে, ক্ষারে কাজ করে, ক্ষারে কাজ করে, ওকে। তাহলে দেখো আমরা এখন পড়বো হচ্ছে যকৃৎ নিয়ে, ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে কোশ্চেন পড়বা, আমি এখনই কোশ্চেন দেবো তোমাদের, পোল দেবো একটা। খেয়াল করো, এই যে যকৃৎটা খেয়াল করো, 2টা ভাগে ভাগ করা মনে হচ্ছে না? এইখান দিয়ে একটা দাগ টানলে, এখান থেকে দাগ টানলে মনে হচ্ছে না 2টা ভাগে ভাগ করা আছে? খেয়াল করো, আছে না নাই? এই যে দেখো, এই একটা অংশ, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, এটা হচ্ছে আমাদের ডান দিক, এদিকে হচ্ছে আমাদের বাম দিক, এই জন্য এটাকে বলা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড। খেয়াল করো, আমরা যদি উল্টাই দেই, লিভারটাকে যদি উল্টাই দেই, তাহলে এইখানে ছোট্ট একটা অংশ থাকে, আর এখানে একটা চারকোনা ছোট্ট একটা অংশ থাকে, ঠিক আছে, চারকোনা ছোট্ট একটা অংশ থাকে, এই এটাকে বলা হচ্ছে কোয়াড্রেট, এটাকে বলা হচ্ছে কোয়াড্রেট, কোয়াড্রেট। তাহলে খেয়াল করো তো, এই যে ছোট ছোট মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় কি ডান পাশেরটা না? সবচেয়ে বড় ডান পাশেরটা না? সবচেয়ে বড় ডান পাশেরটা না? ঠিক আছে, সবচেয়ে বড় হচ্ছে ডান পাশেরটা, সবচেয়ে বড় হচ্ছে ডান পাশেরটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেট আর হচ্ছে কোয়াড্রেট, এটা উপর নিচে থাকে, কোয়াড্রেট উপরে থাকে, কোয়াড্রেট নিচে থাকে, সবচেয়ে বড় হচ্ছে ডান পাশে। তাহলে দেখো পরীক্ষায় কোশ্চেন কি আসে, পরীক্ষায় কোশ্চেন আসে হচ্ছে এইটা। আচ্ছা, এটার সাথে সাথে হচ্ছে তোমাদের নামাজের জন্য, এই যে শোনো, এই পোল চালু থাকবে, এই পোল চালুর সাথে সাথে তোমাদের নামাজের জন্য টোটাল ব্রেক দেওয়া হলো 5 মিনিট, ঠিক আছে। আমি 5 মিনিটের মধ্যে শুরু করবো, 5 মিনিটের মধ্যেই শুরু করবো নামাজের ব্রেক, নামাজের সময় চলে যাচ্ছে, নামাজের ব্রেক 5 মিনিট, তাহলে ওইদিকে আমরা আরো 10 মিনিট, আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের, ঠিক আছে। নামাজের ব্রেক দিলাম হচ্ছে 5 মিনিটস।
একই লাইনে আছেন? স্যার ভাইয়া, তোমরা একটু অপেক্ষা করো, ভাইয়া আছে লাইনে। ভাই ব্রেক চলতেছে 5 মিনিট, দেখেন লেখা আছে। ওকে, সবাই চলে আসছো, আমি বুঝছি। ওকে, দেখি, থামো। দেখি আরেকটা পোল দিলাম। দেখো, তোমরা পোলের আনসার করো, পোলের আনসার করো, পোলের আনসার করো, পোলের আনসার করো দেখি। আমি কিন্তু এটা অনেক পড়াইছি, অনেক পড়াইছি, অনেক পড়াইছি। কয়বার পড়াইছি জানো? একবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা তো আমি, ও সুন্দর। এটার উত্তর হচ্ছে লিউসিন, এটার উত্তর হচ্ছে লিউসিন, এটার উত্তর হচ্ছে লিউসিন, এটার উত্তর হচ্ছে লিউসিন, এইটার উত্তর হচ্ছে লিউসিন। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে নিচে চলে গেলাম এখন। এটার উত্তর হচ্ছে লিউসিন, এটার উত্তর হচ্ছে লিউসিন। হ্যাঁ আমি জানি নামাজ পড়তে মিনিমাম 7-8 মিনিট সময় লাগে, দেখো এই জন্য কিন্তু আমি আহ এই জন্য আমি তোমাদের নামাজের ব্রেকও দিচ্ছি, 5 মিনিট লিখছি, কিন্তু এখন কিন্তু একবারে ডিরেক্ট পড়াচ্ছি না, একটু ইনডিরেক্টলি পড়াচ্ছি। যারা যারা একটু দেরি করছো তারা মনে রাখো আমি কিন্তু ছড়া দিয়ে রাখছি, ঠিক আছে? ওকে, ওর আগেরটা ছিল হচ্ছে লিউসিন। তাসমিম তো খুব রেগে গেছো। তাসমিম, তাসমিম রাগার কারণটা কি? ওকে, আমি ফার্স্ট বলে সবগুলো বলে আনসার বলে দিই একবার, ঠিক আছে? দেখো, যকৃতের সবচেয়ে বড় অংশ ছিল কি আমাদের ডান অংশটা, যকৃতের সবচেয়ে বড় অংশ ছিল আমাদের ডান অংশটা। ক্ষুদ্রান্তের 3টা পার্ট, এটা হচ্ছে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। লালা গ্রন্থিতে কোনটা ছিল না? এটা হচ্ছে লিউসিন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লিউসিন। ওকে, এটা হচ্ছে আমাদের লিউসিন, এটা আমাদের লিউসিন। হ্যাঁ আমি নামাজ পড়ছি, আপু ভাইয়া যারা আছো নামাজ পড়ে ফেলেছি এখন, ঠিক আছে? স্টার্ট করলাম, দেখো তোমরা যদি রেসপন্স করো তাহলে আমি স্টার্ট করবো। অনেকের নামাজ হয়ে গেছে, অনেকের হয় নাই, আমি বুঝছি। কেউ কেউ একটু জাহেদুল আলম তো ঘুম পাড়তেছে। ওকে, না আমি অনেক রাগী না, আমি আমি একেবারেই কম রাগী। হাফসানুর আহসান মিম। ওকে, ঠিক আছে, শুরু করি। হ্যাঁ আমরা শুরু করে দিই, বিসমিল্লাহ বলে আবার শুরু করলাম। সীমা আক্তার, তোমার কোশ্চিন তো হারাই গেছে কালের গহ্বরে। সীমা আক্তার, আমি তোমার কোশ্চিন দেখতে পাচ্ছি না আপু, সরি। ঠিক আছে, তুমি কিউ এন এ তে কোশ্চিন করে ফেলো ওটা। ওকে, দেখো তাহলে আমরা হচ্ছে, দেখো আমাদের নেক্সট পড়া হচ্ছে এক নজরে পিত্ত প্রবাহ, এক নজরে পিত্ত প্রবাহ। তাহলে আমাদের পিত্ত প্রবাহ জানতে হবে। এটা পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে আসবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে কঠিন কঠিন নৈর্ব্যতিক আসবে, কঠিন কঠিন নৈর্ব্যতিক আসবে এখান থেকে, এখান থেকে কঠিন কঠিন নৈর্ব্যতিক আসবে। তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে এটা অটোমেটিক মুখস্থ হয়ে যেত। তবে যেহেতু মুখস্থ অনেকেরই হয় নাই, ওই জন্য আমার কাজই হচ্ছে মুখস্থ করে দেওয়া, ঠিক আছে? আমার কাজই হচ্ছে মুখস্থ করে দেওয়া, যেটুকু তোমরা কম পড়বা সেটা হচ্ছে কভার করে দেওয়া, ঠিক আছে? দেখো আমাদের এই যে যকৃৎ, প্রতিটা যকৃৎ কোষ আছে, যকৃৎ কোষে কিছু ফাঁকা ফাঁকা জায়গা,
এই জায়গাকে বলা হয়, এই জায়গাকে বলা হয় হচ্ছে ইশরাত জাহান, থ্যাংক ইউ ইশরাত জাহান, থ্যাংক ইউ। ও বলছে ও সবগুলো কোশ্চেন পাইছে, ওর ভালো লাগছে আর কি। দেখো এই জায়গার সবগুলো কোষ থেকে হচ্ছে আমাদের সাইনোসয়েড, সাইনোসয়েড মানে কোষের ভিতরে কোষ থেকে হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গা, দুইটা কোষের, এই দুটো কোষের ফাঁকা জায়গা হচ্ছে সাইনোসয়েড। এখান থেকে আমাদের এই যে পিত্ত কোষ, এই পিত্ত কোষ থেকে আমাদের পিত্ত রস তৈরি হয়, পিত্ত রস তৈরি হয়। দেখো খেয়াল করো, এই ডান দিকে একটা নল দিয়ে বের হয়ে আসতেছে, বাম দিকে একটা নল দিয়ে বের হয়ে আসতেছে পিত্ত রসটা। পিত্ত রসটা বের হয়ে আসার পর কোথায় যাচ্ছে দেখো, এইখানে যাওয়ার পরে আমাদের অগ্নাশয়ের একটা নালীর সাথে মিশে যাচ্ছে। অগ্নাশয়ের নালীর সাথে মিশা কোথায় উন্মুক্ত হচ্ছে, ডিওডেনামে উন্মুক্ত হচ্ছে, ডিওডেনামে উন্মুক্ত হচ্ছে। এটা একটা প্রাথমিক ধারণা, একবার দিলাম, প্রাথমিক ধারণা একবার দিলাম। এরপরে দেখো মেন ধারণাটুক দেই, মেন ধারণাটুক দেই। দেখো মেন ধারণাটুক দেই কি হচ্ছে দেখো, এই যে বললাম যে আমাদের ডান অংশ ছিল একটা বড় অংশ, বাম অংশ ছিল এটা ছোট অংশ। আমাদের যে আর কর্ডেট, কর্ডেট আলাদাভাবে লাগে না, কর্ডেট কর্ডেট এই ডান বামের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে ডান বাম, এই যে ডান বামে ডানের দিকে মনে করো তোমার দুইটা ফ্যাক্টরি আছে, এই একটা ফ্যাক্টরি ডান ফ্যাক্টরি, এই একটা ফ্যাক্টরি বাম ফ্যাক্টরি। ডান ফ্যাক্টরি থেকে তুমি যা তৈরি করলা একটা নলের মাধ্যমে আসতেছে, ঠিক আছে, বাম ফ্যাক্টরি থেকে যা তৈরি করলা এক নলের মাধ্যমে আসতেছে। তুমি যেহেতু একই জিনিস তৈরি করতেছো এই জন্য দুইটা আইসা একটা নলের মাধ্যমে তুমি নতুন একটা নলে যুক্ত করে বাইরে পাঠাচ্ছ, নতুন একটা নলে যুক্ত করে তুমি বাইরে পাঠাচ্ছ। ঠিক আছে, নতুন একটা নলেজ যুক্ত করে বাইরে পাঠাচ্ছ। তাহলে কি করি আমরা, ধরো এই একটা আমি বললাম ট্রাক, আমাদের দুইটা আলাদা আলাদা ট্রাক কিন্তু জিনিস একই, সো আমরা পরবর্তীতে একটা ট্রাকেই পৌঁছাতে পারবো, একটা ট্রাক নিয়েই মাল পৌঁছাতে পারবো। সো ডান বৃক্ষ থেকে, সরি ডান লিভার থেকে বা ডান খণ্ড থেকে যেটা আসছে সেটা আমরা কি বলবো, ডান যকৃৎ, ডান যকৃতের অংশ না, সো ডান যকৃৎ নালী। ঠিক আছে, এই বাম গোডাউন থেকে মানে বাম আমাদের ফ্যাক্টরি সেখান থেকে আসছে, তাহলে সোজার নাম কি হবে, বাম যকৃৎ নালী, তাই না? ডান আর বাম যদি একসাথে মিলে যায় তখন তার নাম কি হবে, অভিন্ন, অভিন্ন যকৃৎ নালী। তোমরা তো সবাই পোর্ট বুঝো তাই না, সবাই তো তোমরা পোর্ট বুঝো। পোর্টে কি করে, আমরা সবকিছু জমা থাকে না, তারপরে আমাদের দেশের বাইরে যায় অথবা দেশের ভিতরে আসে বাইরের জিনিসপাতি। তো এইখান থেকে হচ্ছে আমাদের পিত্ত যাচ্ছিল, পিত্ত, আমরা বলি না মাছ তিতে হয়ে যায় পিত্ত, পিত্ত গলে গেলে, এটা হচ্ছে আমাদের পিত্ত। অথবা অনেক সময় আমরা বলি গল ব্লাডার অপারেশন করি। ঠিক আছে, তাহলে দেখো রানু আক্তার, থ্যাংক ইউ। তো ওকে, আমি একটু জানি তারপর তোমাদের কমগুলো পড়বো। দেখো এখান থেকে এই যে আমাদের এই পিতগুলো আসা, পিতগুলো আসা এই একটা নালীর মাধ্যমে এসে এই ব্যাগে জমা হয়, এই ব্যাগে জমা হয়, একটা ব্যাগে জমা হচ্ছে। তাহলে এটা পিত্তের ব্যাগ, এটাকে আমরা কি বলবো, পিত্ত ব্যাগ। ঠিক আছে, পিত্ত ব্যাগ, ব্যাগের আর একটা বাংলা কি, থলি। সো এটা পিত্ত থলি, এটা হচ্ছে আমাদের পিত্ত থলি, এটা হচ্ছে আমাদের পিত্ত থলি। ঠিক আছে, তাহলে এটা আমাদের অভিন্ন যকৃৎ নালী গেল। এখানে আরো একটা কাহিনী হয়, ওর একটা বন্ধু, এই আমাদের মানে যকৃতের একটা বন্ধু, তার নাম হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস আবার প্যানক্রিয়াটিক জুস ক্ষরণ করে। প্যানক্রিয়াটিক জুসে থাকে হচ্ছে টায়ালিন, মল্টেজ, ঠিক আছে, অনেক কিছু থাকে। তার মধ্যে তোমার মনে রাখো ট্রিপসিন, সরি ট্রিপসিন, এখানে থাকে হচ্ছে ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন। ঠিক আছে, এরকম অনেক কিছুই থাকে, এটা আমরা আগামী দিন দেখাই দেবো, আমরা আগামী দিন পরে দেখাই দেবো। এই ট্রিপসিনোজেন থাকে, এখানে অনেকগুলো হরমোনও থাকে, এনজাইমও থাকে, সেগুলো আমরা পরে দেখাবো। কিন্তু ট্রিপসিনোজেন মনে রাখো, একটা একটা কোড ওয়ার্ড মনে রাখো, ট্রিপসিনোজেন। এইটা হচ্ছে আমাদের কি জুস, অগ্নাশয় জুস, অগ্নাশয় রস, এটা হচ্ছে আমাদের অগ্নাশয় রস। এটা কি কি বললাম, এটা হচ্ছে যকৃতের বন্ধু, যকৃতের বন্ধু। সো ওরা যখন কোনো জায়গায় যাবে, এটা তো একটা গ্ল্যান্ড ছিল, ওরা এখন যাচ্ছে কোথায়, ওরা যাচ্ছে হচ্ছে ডিওডেনামে। এটা হচ্ছে আমাদের ডিওডেনাম, এটা হচ্ছে আমাদের ডিওডেনাম, এটা হচ্ছে আমাদের ডিওডেনাম। ওরা ডিওডেনামে যাবে মানে দেশের বাইরে চলে যাবে। এখন এটা ছিল এক দেশ, এটা হচ্ছে আরেক দেশ যাবে, তাহলে কি করতে হবে, দেশের বাইরে গেলে তো এতগুলো সিট নেওয়া যাবে না তাই না, ছোট ছোট সিট নিতে হবে। তো কি করতেছে দেখো, এখান থেকে আমাদের ডান যকৃৎ নালী বাম যকৃৎ নালী মিলে একটা অভিন্ন যকৃৎ নালী তৈরি করলো। যকৃৎ নালী থেকে আমাদের কি যাচ্ছিল, পিত্ত যাচ্ছিল, পিত্তটা পিত্তথলিতে জমা হলো। পিত্তথলিতে জমা হওয়ার পরে যেই নালীর মাধ্যমে আমাদের পিত্তথলিটা আর এই যকৃৎ নালীটা যুক্ত হইলো, এই একটা নালী, তার নাম হচ্ছে এই যে এ নালীটা, এই যে এই নালীটা, এই নালীটা, এই নালীটা, এই নালীটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্ট,
সিস্টিক ডাক্ট, ঠিক আছে, সিস্টিক ডাক্ট। পরীক্ষা কোশ্চেন আসে এখান থেকে যে অভিন্ন যকৃৎ নালীর সাথে পিত্তথলিকে সংযোগ করে কে? দেখি তোমরা লিখিত কমেন্টে। আমি আর 5 মিনিট পড়াবো আপু, 5 থেকে 7 মিনিট। অভিন্ন যকৃৎ নালীর সাথে পিত্তথলি বা পিত্তর ব্যাগটাকে যুক্ত করে কে? চ্যাট বক্সে সিস্টিক ডাক্ট। হ্যাঁ, সিস্টিক ডাক্ট, সুন্দর, তোমরা পারো। তাহলে আমাদের এখানেই গেল। এরপরে সিস্টিক ডাক্টের পরে যদি আবার আগের মতোই নাম থাকে তাহলে কেমন হয়ে গেল না? সিস্টিক ডাক্টের পরে যদি অভিন্ন যকৃৎ নালী বলি তাহলে কি একই নাম থাকলো? আলাদা আলাদা হইতে হবে। আলাদা হইতে হলে কি করতে হবে? অভিন্নই দিব, অভিন্ন পিত্তনালী, অভিন্ন পিত্তনালী। ভাইয়া একই রকম নাম থাকলে কি সমস্যা হইতো? একই রকম না থাকলে সমস্যা হইতো। বলি, এইখানে যখন পিত্তটা আসে, এই পিত্তটা থাকে অনেক পাতলা। পিত্তটা আসে হচ্ছে আমাদের এই কোথায়? থলিতে আসার পরে এখানে গাঢ় হয়। পিত্তটা অনেক গাঢ় হয়, এখানে অনেক গাঢ় হয়, ঠিক আছে। গাঢ় হওয়ার পরে এখানে কোলেসিস্টেকাইনিন, সিসিকে নামে একটা হরমোন থাকে, ঠিক আছে। এই কোলেসিস্টেকাইনটা এই ব্যাগটাকে চাপ দেয়। এই ব্যাগটাকে যখন চাপ দেয় তখন আমাদের এই যে সিস্টিক ডাক্টের মাধ্যমে অভিন্ন পিত্তনালী, এখানে গাঢ় পিত্ত আসে এই জায়গায়। তারপরে আমাদের যে অগ্নাশয়ের যে নালী, এর নাম হচ্ছে উইরসাং নালী। একবারে একটা চাইনিজ নামের মতো, ঠিক আছে, উইরসাং নালী, ঠিক আছে, চাইনিজ নাম একটা, মনে রাখবা, উইরসাং নালী। এই উইরসাং নালীর সাথে এই অভিন্ন পিত্ত নালী মিলা, ঠিক আছে, একটা গোটা তৈরি করে। যেই গোটাটা একটা আমাদের ডিওডেনামের ভিতরে ঢুকে যায়, এইটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। এটা পরীক্ষা আসে, অ্যাম্পুলা অফ ভ্যাটার। তোমাদের একটা সুন্দর চিত্র দেওয়া আছে, ডান বাম যকৃৎ নালী, পরে মিলা অভিন্ন যকৃৎ নালী, তারপরে এখানে আমাদের পিত্তথলিটা, এই যে পিত্ত নালীর মাধ্যমে, যেটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট, এর সাথে যুক্ত হয় অভিন্ন পিত্তনালী তৈরি করে, ঠিক আছে। এটাই উইরসাং নালীর সাথে মিশা আমাদের ডিওডেনামে অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে। কার মাধ্যমে? অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে। কার মাধ্যমে? অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে। কোশ্চেন আসবে, ডিওডেনামে পিত্তনালী উন্মুক্ত হয় কার মাধ্যমে? পিত্তনালী উন্মুক্ত হয় কার মাধ্যমে? অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে। ডাক্তার শেষ করেন। আপু আমি শেষ করব, এখনই শেষ করব। আমি তোমাদের জন্যই তাড়াহুড়ো করতেছি, আমার তো অনেক কাজ, তোমাদের একটু বোঝানোর জন্যই কিন্তু সময়গুলো এখানে ব্যয় করতেছি, ঠিক আছে। নাহলে কিন্তু আমি চলে যেতে পারতাম, তোমাদের 5 মিনিটের মধ্যে কিন্তু অধ্যায় শেষ করতে পারবো আমি, আমার তো সমস্যা হবে না। কিন্তু তোমাদেরই মনে রাখার জন্য বারবারে বলা, যেন তোমরা পরীক্ষার হলে অ্যাটলিস্ট এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে তোমরা যদি পড়ে নাও যেতে পারো, যদি তোমরা ভুলেও যাও বা পড়তে ভুলে যাও, তাও যেন পরীক্ষার হলে সবগুলো আনসার পারো, ঠিক আছে। সাবকনসিয়াস মাইন্ডে সবগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে। আমি অনেকবার বলতেছি তো, জাস্ট যদি কেউ শোনো, সাবকনসিয়াস মাইন্ডে অনেকবার তোমাদের মাথায় গেঁথে যাবে। যকৃতের সঞ্চয় ভূমিকা, মানে যকৃৎ অনেক বড় একটা গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি কে? যকৃৎ। এরা কিছু সঞ্চয় করে, তার মধ্যে রক্ত সঞ্চয় করে হচ্ছে 1500 ml, পরীক্ষা আসে এটা। ভিটামিন সঞ্চয় করে অনেকগুলো, তার মধ্যে দেখো ভিটামিন বি আর সি, এটা হচ্ছে পানিতে দ্রবীভূত, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। আর কিছু ভিটামিন থাকে লিপিডে দ্রবণীয়। দেখো মনে রাখার জন্য আমি বলি এভাবে, যে সাধারণত ছেলেরা তো বোঝে, অথবা মেয়েরাও খেয়াল করো, যে পাশ দিয়ে যদি কোনো একটা সুন্দর বা স্মার্ট ছেলে অথবা কোনো সুন্দর একটা মেয়ে যায়, তাহলে আমরা বন্ধুদেরকে বলি না, এই দেখ, ঠিক আছে, এই দেখ বলি না, দেখ ছেলেটা কত সুন্দর বা মেয়েটা কত সুন্দর। তাহলে হচ্ছে আমাদের এ ডি ই কে, এইগুলো হচ্ছে আমাদের ভিটামিন। এই ভিটামিনগুলো কোথায় যায়? স্নেহে যায়। আর যখনই কেউ বলবে এই দেখ, তখন যাকে বলতেছে এই মেয়েটা কি ভাব বেড়ে যাবে না? ভাব বেড়ে যাওয়াকে আমরা কি বলি? তেল বেড়ে যাওয়া, ঠিক আছে, তেল বেড়ে যাওয়া। সো এই দেখ মানে হচ্ছে তেল বেড়ে গেছে। তেল বেড়ে গেছে কার? তেল মানে হচ্ছে স্নেহ। এটা হচ্ছে স্নেহে দ্রবীভূত। তেল বা স্নেহে দ্রবীভূত হয়, ঠিক আছে। এটা মনে রাখার জন্য ফান করলাম, ঠিক আছে। এটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। মিনা গাভীর চর্বি আর পিত্ত সঞ্চয় করে, কেন করে জানি না আমি, তোমাদের মনে রাখার জন্য হয়তো করে, আর কোনো কারণ নাই, ঠিক আছে। এটা সঞ্চয় ভূমিকার নামগুলো পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আসে আর কি। তবে যা পড়ালাম সেটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো যকৃতের বিপাকীয় ভূমিকা, এটা এখান থেকে পড়তে হবে না, আমি যা যা লাগবে এই 4টা নাম লাগবে, আমি 4টা নাম একটু করে দেখা দিচ্ছি তোমাদেরকে। তবে নাম যদি কেউ জানতেই চাও, ঠিক আছে, এটা আমাদের গুলুগুলু হিমু, ঠিক আছে, গুলুগুলু হিমু। এই গুলুগুলু কেন হয়? যার ফ্যাট বেশি থাকে তাকে হচ্ছে গুলুগুলু হয়, ঠিক আছে। ফ্যাটি হিমু, অ্যাকচুয়ালি আমরা মনে রাখার জন্য ফ্যাট লিখেছি। ফ্যাটি হিমু শর্করা আর প্রোটিন বিপাক করে লাল পিত্ত হারালো,
এটা মনে রাখার জন্য আমি আবারও বলতেছি, লেস ইম্পর্টেন্ট বাট মনে রাখার জন্য এটা তোমাদের লাগবে, ঠিক আছে। বিপাকীয় ভূমিকা, তো যেটা তোমাদের লাগবেই, আমি সেটা কখনোই বাদ দিই না, ঠিক আছে। যেটা লাগবেই সেটা হচ্ছে আমাদের যে আরবিসি, তোমরা সবসময় শোনো না যে 4 মাস পর পর রক্ত দেওয়া যায়, কারণ কি আরবিসির বয়স যখন 120 দিন হয় তখন আমাদের যদি মানুষ থাকি, মনে রাখার জন্য দেখবা আমাদের এই পাশে যদি একটা লিভার থাকে এই জায়গায়, ঠিক তার অপোজিটে পেটের এই জায়গায় একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে প্লিহা, যার নাম হচ্ছে প্লিহা। ডান দিকে থাকে হচ্ছে লিভার বা যকৃৎ, বাম দিকে থাকবে হচ্ছে প্লিহা। এই যকৃৎ প্লিহা অস্থিমজ্জা এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে আমাদের এই আরবিসিটাকে ভাঙে দুটো ভাগ ভাগ করে, এটা হচ্ছে হিম, এটা হচ্ছে গ্লোবিন। এই হিমটা হচ্ছে আমাদের বিলিরুবিন তৈরি করে, এটা লাগবে তোমাদের। আর এই গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, যেটা আবার নতুন করে আরবিসি তৈরি করে, এর বাইরে কিছু লাগবে না, ঠিক আছে। প্লিহা কি এটা তো আমি বুঝালাম ভাইয়া, তোমার তো তখন বললা যে অন্যদিন বুঝায়েন। এই একটা মানুষ যদি হয় যেখানে লিভার থাকে, এই পাশে ধরো লিভার আছে, ঠিক আছে, এই পাশে হচ্ছে লিভার পেটে, তার অপোজিটে আর একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে প্লিহা। এখানে এই একটা মানুষ যদি এরকম হয়, এই পেটের এখানে হচ্ছে লিভার থাকে, এই পেটের এখানে লিভার ডান পাশে, এই বাম পাশে থাকে এখানে হচ্ছে পাকস্থলীর বাম পাশে থাকে হচ্ছে প্লিহা। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এইটুক শুধু লাগবে, এর বেশি কিছু আর লাগবে না এখান থেকে। আমাদের যেটা লাস্ট টপিক, ঠিক আছে, আমাদের আর 1 মিনিট, আমাকে প্লিজ 1 মিনিট সময় দাও তোমাদের জন্য আপু ভাইয়া যারা আছো। আমার তো বেশি পড়ালে ক্ষতি নাই বা আমার লাভও নাই, তোমাদেরকে একটু পড়াচ্ছি তোমাদের শেখার জন্য। দেখো আমরা যে খাবারটা খাই, কেন খাই? খাবারটা খাই শক্তি তৈরি করার জন্য। এই যে আমাদের গ্লুকোজ ভাঙে এটিপি তৈরি করে, এটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোলাইসিস। মাথা থাকবে কথাটা, আমার কথাটা দেখো। আহ সামিয়া বলছো বোরিং লাগতেছে না, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিহা লসিকা গ্রন্থি, এগুলো আমাদের আগামী দিন চিত্র দেখাই দেবো বা সলভ ক্লাসে দেখাই দেবো, প্লিহাটা দেখা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। খেয়াল করো, লাস্ট টপিক এন্ড 2 মিনিট লাগবে। আমাদের গ্লুকোজকে ভাঙি আমরা, আমাদের খাদ্যের শেষ প্রান্তে কি চলে আসছে না, খাদ্যের শেষ প্রান্তে হচ্ছে গ্লুকোজকে ভাঙলে এটিপি পাওয়া যায়। ধরো তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, ঠিক আছে, দিয়ে বললাম যেটা তোমার সারাদিন চলতে হবে, তুমি সকালবেলা দিয়ে খরচ করে ফেলছো 300 টাকা। এখন তুমি কি করবা? জমা রাখবা না? কিছু জমা রাখবা না? মনে করো তুমি রোজা রাখছো, আজকে কিছু জমা রাখতে হবে। এই যে টাকাটা জমা রাখবা, 300 টাকা খরচ করে ফেলছো, আর 200 টাকা জমা রাখবা। এই জমা রাখতে হলে, ব্যাংকে জমা রাখতে হলে কিছু সিস্টেম আছে। মনে করো যে একটা ব্যাংক আছে যারা হচ্ছে সব টাকা জমা নেয় না, তারা হচ্ছে টাকা পরিবর্তন করে, ডলারে টাকা জমা নেয়, ঠিক আছে। তারা তারা কি করে? ডলারে টাকা জমা নেয়। তো এই যে আমাদের যে এটিপি গ্লুকোজ ছিল, এই গ্লুকোজটা যখন জমা রাখবে, বলে আমি গ্লুকোজ জমা রাখতে পারবো না ভাই, তবে গ্লাইকোজেন জমা রাখতে পারবো। এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হিসাবে জমা রাখা হয়, খেয়াল করো, আমার এখন সকালে রোজা রাখছি, আমি সকালে আমার যেটুকু গ্লুকোজ খরচ করে ফেলছি, এবার বিকালের জন্য আমি গ্লুকোজটাকে জমা রাখবো। কিভাবে জমা রাখবো? এমনি জমা রাখতে পারবো না, জমা রাখতে হলে আমার গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে হবে। মনে করো এটা ডলার, গ্লাইকোজেন হিসেবে জমা রাখবো। এই যে গ্লাইকোজেন হিসেবে জমা রাখতেছি, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এখন তুমি বিকালের দিকে তোমার শক্তি নাই, টাকাও শেষ, খাইতে হবে, কি করবা? গ্লাইকোজেনকে ভাঙ্গা আবার যে গ্লুকোজ তৈরি করবা, এটাকে বলা হয় গ্লাইকোজেন ভাঙ্গা বা গ্লাইকোজেনোলাইসিস। এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এবার চিন্তা করো, বাকি থাকলো কে? গ্লুকোনিওজেনেসিস। এটা চিন্তা করো, একটা হাইনা তো শুধুমাত্র মাংস খাচ্ছে, তাই না? হাইনা শুধুমাত্র মাংস খাচ্ছে, আর মাংসের সাথে কি খাচ্ছে? চর্বি খাচ্ছে। হাইনা কিন্তু কখনোই ভাত খায় না, শাক খায় না, তাই না? কিন্তু আমাদের কার্বোহাইড্রেট থেকেই তো শুধুমাত্র গ্লুকোজ পাই, তাই না? কিন্তু আমাদের ব্রেনের জন্য কিন্তু শক্তির জন্য গ্লুকোজ লাগবে, গ্লুকোজ থাকবে, অন্য কিছু কাজ করতে পারে না ব্রেনে। তাহলে কি করবে? এই মাংস আর চর্বি এক নতুন সোর্স না? নতুনের ইংরেজি হচ্ছে নিউ, আবার নতুনের আরেকটা ইংরেজি হচ্ছে নিও মানে হচ্ছে নতুন। তাহলে নতুন একটা জায়গা, কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিন আর চর্বি, এই জায়গা থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। যারা এখন অনেক বোরিং হয়ে গেছো তাদেরকে লাস্ট একবার বলে ফেলে দেখো আপু ভাইয়া সবাই, গ্লুকোজকে ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস, গ্লুকোজকে জমা রাখাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনকে ভাঙাকে বলা হয় গ্লাইকোজেন লাইসিস বা গ্লাইকোজেনোলাইসিস। আমি খাই না হচ্ছে গ্লুকোজ, বা আমি খাই না হচ্ছে ভাত, আমি শুধুমাত্র মাংস খাই, চর্বি খাই। মাংস এবং চর্বি থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হয়
গ্লুকোনিওজেনেসিস। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের অনেক কষ্ট দিছি, তোমাদের আধা ঘন্টা এক্সট্রা সময় নিচ্ছি, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তবে যেটুকুই করছি, তোমরা যারা চান্স পাবা, চান্স পাওয়ার পরে ইনশাল্লাহ এই সময়টুকু মনে রাখবা যে ভাইয়া খারাপ লাগাই নাই আর কি, ঠিক আছে? আর যাদের সময় নষ্ট হলো অ্যাকচুয়ালি, তাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, এক্সট্রিমলি সরি। তবে চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা বোঝানোর। এরপরে তোমাদের একটা দায়িত্ব থাকবে যে তোমরা যাওয়ার পরে এই স্লাইডটা দেওয়া হবে তোমাদেরকে, স্লাইডটা একবার শুধু চোখ বোলাবা, তাইলে তোমাদের 95% পড়াশোনা ক্লিয়ার হয়ে যাবে। সবাই অনেক ভালোবাসা লাগছে, অনেক বলছে ভালো লাগছে, সাইমা, তারপর হচ্ছে কিয়ারি, জোবাইদা, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আসলে সবার নাম পড়তে পারতেছি না, অনেক স্টুডেন্ট আছে। সবার মানে প্রতি আমার ভালোবাসা আর দোয়া। তোমরা আমার জন্য দোয়া করবা যেন তোমাদেরকে ভালো পড়াতে পারি, ভালো মানুষের সেবা করতে পারি। আর আমাদের রঙিন ক্যাম্পাসে তোমাদের স্বাগতম, আগে জানাই ফেললাম। যদি তোমরা প্রতিটা পড়া বুঝে বুঝে পড়ো তাহলে চান্স পাবা, শুধু মুখস্থ করলে কখনো মনে থাকে না, ঠিক আছে? একটা কোশ্চেন করছে এনামুল হক, ছেলে, তো বলা যায় না আই এম নট ম্যারিড। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওয়েলকাম। তোমাদেরও থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ অভিষেক আছেন? হ্যাঁ অবশ্যই আছি ভাই, অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।